আমরা ফটোশপের নাম তো চিনি নাকি? আচ্ছা প্লিজ আরেকটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট, আমরা ফটোশপে একটা সফটওয়্যার আর ইলাস্ট্রেটর হচ্ছে একটা সফটওয়্যার, মানে গ্রাফিক্স রিলেটেড এই দুইটা সফটওয়্যার নিয়ে আমরা আমরা কাজ শিখব। প্রথমে আমরা যে ক্লাসটা করব আসলে ফটোশপ কি জিনিস, ফটোশপের সম্বন্ধে কিভাবে জুম করতে হয়, কিভাবে ছবিকে টেনে আনতে হয়, তারপর ধরেন ইমেজের সাইজ কিভাবে দেখাতে হয়, তো এই জিনিসগুলো আমরা প্রথম ক্লাসে শিখব। এবং এইভাবে আমাদের যখন পর্যায়ক্রমে সবগুলা ক্লাস আমাদের আস্তে আস্তে করে শেখানো হবে, শেখানোর পরে ক্লাস 8-এ এসে আমরা ফিনিশিং টাচ দেব। আমাদের প্রতিটা ক্লাসে খুবই ইম্পর্টেন্ট হবে, কারণ আসলে গ্রাফিক্স 3 মাসে বা 36টা ক্লাসে পসিবল না। আমরা এমনভাবে কোর্স মডিউল করেছি যে সবগুলা ক্লাসই আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, কারণ একটা ক্লাস আমরা মিস করব আমরা নিজেকে লস করব। আমরা যদি চিন্তা করি না উই নিড টু বি মানে সিরিয়াস, আমাদের একেবারে সিরিয়াস হতে হবে, তাহলে আপনাকে প্রতিটা ক্লাসই মনোযোগ দিয়ে কমপ্লিট করতে হবে। পারছেন না, ওকে নো প্রবলেম, আমাদের মধ্যে যারা ট্যালেন্ট আছে বা আমাদের মধ্যে যারা পারছে তাদের আমি একটা সিস্টেম শিখিয়ে দেবো, বা সবাইকে আমি একটা সিস্টেম দেখিয়ে দেবো যে একজন আরেকজনকে হেল্প করতে হবে। কারণ আমার এতই হয়তোবা সময় দিতে পারবো না যে আমি সবাইকে আলাদা আলাদা করে হেল্প করবো। আমরা যদি একটা গ্রুপে অ্যাড হয়ে আমাদের আরো ব্যাচ আছে একজন আরেকজনকে হেল্প করি, তাহলে কিন্তু জিনিসটা অনেক ফাস্ট হয়ে যাবে। এবং পৃথিবীতে কখনোই কারোর হেল্প ছাড়া কেউ কখনো দাঁড়াতে পারিনি, তো এই জিনিসটাকে আমাদের করতে হবে। এবারে আমরা চলে আসছি লাইভ প্রজেক্ট। আসলে লাইভ প্রজেক্ট মিন বোঝানো হয়েছে যে বাইরের দেশে ব্যাকগ্রাউন্ড রিমুভ, মানে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ বলতে আমরা যদি একটু এক্সাম্পলে যাই, আমরা তো ই কমার্স সম্বন্ধে সবাই বুঝি, রাইট? ই কমার্স অনলাইন সার্ভিস এখন তো অনেক চলছে। তো এই জিনিসগুলো আসলে দেখা যাচ্ছে কি যে মানুষ এখন বিক্রি করার জন্য সবাই অনলাইনে প্রোডাক্ট দেওয়া শুরু করছে, মোবাইলে একটা ছবি তুলছে, তুলে সাথে সাথে অনলাইনে চলে যাচ্ছে সেটা প্রেজেন্টেশনের জন্য। তো ছবি তুললে অনেক সাইডে অনেক নিয়ম আছে, যে আমার ছবির পিছে ব্যাকগ্রাউন্ড হোয়াইট হতে হবে, আমার সুন্দর দেখতে হবে, এটার এত সাইজ লাগবে, ঠিক আছে? ধরেন এটার মেন ছবি ছিল এইরকম যখন একজন ফটোগ্রাফার তুলেছে, তারপরে এটাকে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে এইভাবে করে দিয়েছে। সেম ওয়েতে এটাও একটা কাজ, যেমন আমি এখানে লিখেছিলাম হেয়ার মার্কসিং, তো এটাও এক ধরনের মার্কসিং এর কাজ, এটাও শেখানো হবে। যেমন ধরেন বাইরের দেশে মডেলরা অনেক সময় ছবি তোলে, যেমন ধরেন চুল টুল এলোমেলো থাকে, তো আমরা তো স্টুডিওতে অনেক সময় দেখি যে চুল কাটতে গিয়ে এমন ভাবে কাটে যে টুপি পরানো হয়ে গেছে বা নাগিনীর মতো হয়ে গেছে। সো এই ধরনের কাজকে কিভাবে চুলগুলাকে বের করে আনতে হয় সেটাকে মার্কসিং বলা হয় বা হেয়ার মার্কসিং বলা হয়। এই ধরনের কাজও বাইরের দেশে প্রচুর আছে, এবং আছে কিনা নাই এটা আমরা একটু পরেই দেখবো। সো ব্যাকগ্রাউন্ড রিমুভের স্যাম্পলগুলো আগে একটু আমরা দেখে নিই। এরকম থাকে বিফোর অ্যান্ড আফটার, এই ধরনের কাজ আমরা শিখতে পারবো। এখন এটা কাজ শিখে কি আসলেই কি আমি মার্কেট প্লেসে এই ধরনের কাজ শেখার পর কি কাজ পাবো? তো আমি জাস্ট একটা মার্কেট প্লেসকে আপনাকে এক্সাম্পল দেখাচ্ছি, অনেক মার্কেট প্লেস আছে, শুধু একটা এক্সাম্পল দেখাই যে আসলে আমার শেখাতে কি লাভ হবে না লস হবে। ফাইবার এটা একটা ভালো মার্কেট প্লেস, যেখানে দেখা যাচ্ছে যে অনেক লোকই অনেক ধরনের সার্ভিস দিয়ে রাখে। হয়তো বা সার্ভিসটা এরকম দেয় যে আমি তোমার জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো 20টা ছবি, তার জন্য আমি $5 নেব। অনেকে হয়তো বলে আমি 10টা ছবি প্রফেশনালি করে দেবো, তার জন্য $5। অনেকে বলে আমি 5টা ছবি করব, তার জন্য $50। দ্যাটস টোটালি ডিপেন্ড হচ্ছে আপনার কাজের কোয়ালিটির উপরে। তো এটা একটা আসলেই মার্কেট প্লেস, এবং এখানে অনেক ক্লায়েন্ট আসে, ভালো ক্লায়েন্ট আসে। তা আমরা যদি গ্রাফিক ডিজাইন সেকশনে যাই তাহলে দেখতে পারবো যে ফটোশপ, আমরা কিন্তু বলছিলাম যে আপনাদেরকে আমরা ফটোশপ শেখাবো, তাহলে ফটোশপ এডিটে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যদি দেখি যে এইখানে একজন লোক আছে যে ফ্রন্টেই সবার সামনেই আছে, লেখা আছে আই উইল ডু 100 ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল। তো আমরা যদি তাকে একটু তার প্রোফাইলটা খুলি তাহলে দেখতে পারবো যে সে 13টা অর্ডার তার কোয়ারিতে আছে, মানে সে 13টা অলরেডি অর্ডার পেয়ে আছে। অনেকে এসে অর্ডার করে চলে যাচ্ছে, যেমন সে এখানে সার্ভিস দিয়েছে যে 50টা ছবির জন্য সে $20 চার্জ করবে, 100 ইমেজের জন্য সে $35 চার্জ করছে, 15টা ছবির জন্য সে $5 চার্জ করছে। আমি যদি ধরি যে প্রতিটা ক্লায়েন্টই $5 করে তাকে অর্ডার করেছে, রাইট? তাহলে আমার 13টা অর্ডারের প্রাইস কত আসলো? এবং এই প্রতিটা সার্ভিস সে একদিনে দেবে, ওয়ান ডে সার্ভিস। খুব আহামরি সময় না 15টা ছবি কাটতে। আমি যদি আপনাদেরকে শেখাই, আমি আশা রাখি যে আপনি ইনশাল্লাহ 1 থেকে 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবেন। আমি এটা লোভ দেখানো না, বাট আমাকে শিখতে হবে, আমরা আগে শিখবো।
তো এই লোক বাদ দিলাম, এই লোক কোন দেশের আমি একটু দেখাই, সে কিন্তু বাংলাদেশের, রাইট? সে বাংলাদেশের, তাকে আমি না থাক। ওকে, এবার আমরা আরেকটা পাশে যাই, যে এখানে যে ব্যাকগ্রাউন্ড রিমুভটাকে সিলেক্ট করলাম। ওকে, জাস্ট আমরা যদি দেখি এই ভদ্রলোক 10টা ছবি ব্যাকগ্রাউন্ড অনলাইনের জন্য দেবে। তারও 13টার মতো অর্ডার আছে। সে বলতেছে যে আমি তোমাকে বেসিক কালার অ্যাডজাস্ট করে দেবো, ক্লিন আপ বানিয়ে দেবো, শ্যাডো দিয়ে দেবো, তার জন্য আমি $15 নেব। তো এরকম কাজ প্রচুর আছে, এরকম অনেক লোক সার্ভিস দিচ্ছে, অনেক লোক, প্রচুর। এই যে 15টা ছবি, এবং তারা সবাই কিন্তু অর্ডার পায়। আমি একটু দেখাই, ম্যাক্সিমাম মেজর পার্সনই অর্ডার পায়। এখানে 2টা অর্ডার আছে। তো আমরা যদি শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ শিখি, আপনার কি মনে হয় যে আপনি কি পারবেন, যে এই ধরনের কাজ আপনার দ্বারা পসিবল হবে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভটাও শিখি? তাই আমাদের প্রতিটা ক্লাস খুব ইম্পর্টেন্ট। প্রোডাক্ট কালার চেঞ্জ হচ্ছে, এটা পরেই বুঝাই, এটা দরকার নেই। প্রফেশনাল ফটো রিটাচ, রিস্টোর, রিপেয়ার, ফিক্স ড্যামেজ ফটো, ইমেজ রিস্টোর কালার। এটা মানে হচ্ছে যখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভটা শিখে নেব, আমরা এরপরে শিখবো হচ্ছে ফটোকে কিভাবে আরো পারফেক্টলি আরো ভালো করা যায়। ভালো বলতে কিরকম, এক্সাম্পলে যাই। আমরা ধরেন বাইরের দেশে অনেক মডেল থাকে, তারা ছবি তুলে, বা অনেক ক্লায়েন্ট থাকে, তারা ছবি তুলে, তোলার পরে তারা বিভিন্ন রকমের রিকোয়ারমেন্ট থাকে। কেউ বলে হয়তো বা আমাকে একটু স্লিম বানিয়ে দাও, কেউ বলে হয়তো বা আমার মুখে ডাস্ট, মানে আমার মুখে দাগ আছে, এগুলো রিমুভ করে দাও। তো এই কাজগুলাও আমরা ওই ক্লাসে শিখবো। যেমন ধরেন একটা ছবি তুললো, সেখানে এরকম কালচে টাইপের আছে, এখন ক্লায়েন্ট হয়তো বললো যে আচ্ছা ঠিক আছে, আমাকে এটাকে ফ্রেশ, এরকম একটু লাইট, একটু ভালো কন্ট্রাস্ট দেখে ইমপ্রেশন আসে, সেরকম কাজ করে দাও। এরকম ওয়েডিং ফটোগ্রাফিও থাকে। পুরানো ছবির কথা বলছিলাম, অনেক সময় দেখা যায় আমরা স্টুডিওতে অনেক সময় পুরান ছবি তারা রিটাচ করে, রাইট? কিন্তু সেই লোকটাই যদি একটু তার কোয়ালিটিটাকে ইমপ্রুভ করে, সে কি ভালো কাজ করতে পারবে না? আপনার কি মনে হয়? ডেফিনেটলি। তাই আমরা এই কোর্সকে দিচ্ছি আসলে ফোকাস স্কিল ডেভেলপ করব। আমরা কেউ মনে করব না যে এটা আমরা বেসিক লেভেলের কাজ শিখছি। আমরা আপনাদেরকে চেষ্টাই করব যে প্রফেশনালি আপনি যেন একটা ভালো লেভেলের কাজ করেন। দেন এরপরে আমাদের টার্গেট থাকবে যে যারা অ্যালাউ হবে তাদেরকেই আমরা মার্কেট প্লেসে নেব। আমরা সবাইকে মার্কেট প্লেসে নেব না। আপনারা যখন ভালো কাজ শিখবেন, আপনাদের একটা এক্সাম নেওয়া হবে, যারা বেস্ট ওয়ান হবে তাদেরকে আমরা মার্কেট প্লেস শেখাবো। বিকজ এটার কারণ হচ্ছে আমি চাই না যে আপনিও আরেকজনকে বলেন যে আমিও ফ্রিল্যান্সিং করি, রাইট? ফ্রিল্যান্সিং করেন কিন্তু আপনি কাজ পান না, তার কারণ কি জানেন? আপনার ল্যাকিংস আছে, আপনার স্কিল ডেভেলপ নাই। আপনি যদি স্কিল ডেভেলপ হন, তাহলে আপনি এই ধরনের কাজ কেন পারবেন না? আপনি তো আপনার প্রতিভা দেখাতে পারবেন, রাইট? আপনি কোন ক্লায়েন্টকে বলতে পারেন দেখো আমার কাজ দেখে আসো, তাহলে ক্লায়েন্ট আপনাকে কেন কাজ দেবে না? আপনার সাথে কি তার শত্রুতা আছে? নো, আপনার ল্যাকিংস আছে, আর কিছু না। সো আমরা তাদেরকে নেক্সট লেভেলে নেব। তো আমরা এই 36 ক্লাসের মধ্যে আমরা দেখলাম যে না, আমরা যদি আচ্ছা, ফটোশপে প্রফেশনাল রিটাচে অর্ডার আছে কিনা একটু দেখি। হ্যাঁ, এটাকে বাদ দিয়ে দিলাম। এবার আমি রিটাচ অ্যান্ড রিটাচের কি ধরনের কাজ আছে সেগুলা দেখি। অনেক ক্যাটাগরি আছে, বিভিন্ন লোক বিভিন্ন ধরনের সার্ভিস দেয়। যেমন আমার ওয়াইফও একটা এই মার্কেট প্লেসে কাজ করে, সে প্রচুর কাজ করে এবং আল্লাহ রহমতে সে একটা টিম মেনটেন করছে। তো দেখা গেছে যে এখান থেকে ভালো যদি আপনারা শিখতে পারেন, অনেক ভালো কিছু পসিবল। আর এইটা ভালো শেখা যাবে তখনই যখন আপনি প্রচুর প্র্যাকটিস করবেন। এটার জন্য কিন্তু আমি কোনো ট্যাবলেট বানাইনি, আমার কাছে ট্যাবলেট এখনো নাই, আলাদিনের জিনও নাই যে বসবো আমাকে উইশ বললে আমাকে হয়ে যাবে। এটার জন্য আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। এখানেই দেখেন, সে ফটোশপের জব, যে কোনো জব করবে, সে 7টা অর্ডার তার পেন্ডিং আছে। তার মানে হচ্ছে সে $15 করে নেয়, $5 করেও নেয়। তো এটা হলো আমরা এতদূর পর্যন্ত, মানে ক্লাস 10 পর্যন্ত আমরা এতটুকু আমাদের কোয়ালিটি হবে। এরপরে চলে যাব হচ্ছে ক্লাস 11-এ আমরা কি শেখাবো। 11-এ শেখানো হবে, আমরা তো সবাই জানি ব্যানার সম্বন্ধে, রাইট? আমরা ফেসবুকে পোস্ট হয়, আমাদের বিভিন্ন ওয়েবসাইটে অনেক হেডার ব্যানার লাগে, অনেক ধরনের ব্যানার ডিজাইন হয়। তো এই ব্যানার ডিজাইনেরও প্রচুর কাজ আছে বাইরের দেশে। কিরকম কাজ আসলে?
আমরা ফেসবুকে দেখি না, অনেক ক্লায়েন্ট হয়তো বা বলে আচ্ছা আমার একটা সুন্দর কভার পেজ ডিজাইন করে দাও না, আমি আমার আমার গুগল প্রোফাইলে একটা সুন্দর কভার পেজ বানিয়ে দাও, ইউটিউবে একটা কভার পেজ বানিয়ে দাও। আচ্ছা ইউটিউব বাদ দিলাম, ফেসবুকেও তো অনেক সময় অনেক বড় বড় কোম্পানি তাদের একজন ডিজাইনার লাগে, যে আচ্ছা আমার এটাতে রেগুলার পোস্ট হবে, তুমি একজন ডিজাইনার হায়ার করে রাখে না। তো আমরা সেই জায়গাটাকেও ফোকাস দিচ্ছি যে আমরা আপনাকে ব্যানার ডিজাইন কিভাবে বানায় এই জিনিসগুলোকে ওই ক্লাসে অ্যাসাইন করব। তো কিরকম হয়, এটাও একটা ব্যানার ডিজাইন। সো এটাও এক ধরনের ব্যানার ডিজাইন, এটাই কিন্তু ফটোশপে করা, যদিও এগুলা খুব অ্যাডভান্স লেভেল, মানে এই ধরনের কাজ। কিন্তু আপনাদেরকে যখন একটা লেভেলে নিয়ে যাওয়া হবে, আপনাদেরকে বলা হবে কিছু ইউটিউবের গাইডলাইন দেওয়া হবে। যেমন ধরেন আমি তো সব আপনাদেরকে সব মানে সারা জীবন ক্লাস নিতে পারবো না, কিছু গাইড হবে যেগুলো হচ্ছে যে আপনারা চেষ্টা করবেন যে না এখান থেকে ইউটিউব দেখে এই লোক এইভাবে টিউটোরিয়াল বানিয়েছে, যখন আপনার হাতে লাঠি দিয়ে দেওয়া হবে আপনি ভর দিয়ে হাঁটা শুরু করতে পারবেন। তো ওই জিনিসটুকু আমরা আপনাদেরকে এমন জায়গায় নিয়ে যাব, বাকিটুকু আপনি নিজেই আল্লাহর রহমতে ভালো কিছু করতে পারবেন। বাট তার আগে থাকতে হবে ইচ্ছা। এখন যারা অর্ধেক ক্লাসে ভাঙা পড়ে যাবে, মিসিং করবে, অ্যাসাইনমেন্ট করবে না, তারা মিস খাবে, আমি শিওর। যেমন ধরেন বাইরের দেশে এরকম খুব সুন্দর ম্যানিপুলেশন বলা হয় এটাকে, ফটো ম্যানিপুলেশনের কাজ, এই ধরনের কাজ। তো এটাও কিন্তু একটা ব্যানার ডিজাইন, রাইট? তো এই ধরনের কাজও আছে। যেমন আমরা এই অনেক সময় দেখি না রোলার ব্যানার অনেক কোম্পানির সামনে সাইনবোর্ডের সামনে ঝুলানো থাকে। তো এই জিনিসগুলা কিভাবে করে, কি করে হয়, এই জিনিসগুলো আপনাদেরকে এখানে দেখানো হবে এই ক্লাসে। তারপর গুগল অ্যাড ব্যানার, গুগল অ্যাড ব্যানার সম্বন্ধে কারোর ধারণা আছে? কারোর নাই? আচ্ছা, গুগল অ্যাড ব্যানার হচ্ছে অনেক কোম্পানি, বাইরের দেশের অনেক কোম্পানি তারা করে কি যে তা বাইরের দেশে না আমাদের দেশেও করে, যে অ্যাডভার্টাইজ দেয়। যে আমরা অনেক ওয়েবসাইটে যাই দেখি যে সাইডে অনেক চিক 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 ছোট ছোট ব্যানার থাকে, এদিক থাকে ওদিক থাকে, বা চিক চিক না থাকে এমনি ছোটখাটো লম্বা থাকে, এই সাইড থাকে। তো একটা একটু স্যাম্পল দেখে তাহলে একটু আইডিয়া এসে যাবে। এই যে এরকম সাইজের থাকে, দেখবেন যে অনেক সময় বিভিন্ন সাইজের এরকম থাকে, এরকম সাইজের থাকে। তো এগুলাকে বলা হয় গুগল অ্যাড ব্যানার। এগুলাও ওই ক্লাসে শেখানো হবে। হ্যাঁ, তো অনেক কিছুই শেখানো হবে, যদি মিস করেন তাহলে হচ্ছে আপনি নিজেকেই লস করবেন। ফ্লায়ার ডিজাইন, ও আচ্ছা, আপনাদের কি কারোর আগ্রহ আছে যে আসলে ব্যানার ডিজাইন শিখলে কি মার্কেট প্লেসে কাজ আছে, দেখার ইচ্ছা আছে? যে আসলে এভাবে যদি দেখাই তাহলে সারাটা ক্লাস এইভাবেই চলে যাবে। আমি চাচ্ছি যে আগে আপনাদের আগ্রহ তৈরি হোক, কারণ আপনি যখন আপনার সামনে একটা গোল দেখবেন তখনই কিন্তু আপনি দৌড়িয়ে জানবেন যে আপনি দৌড়িয়ে গেলে আপনি পাবেন, রাইট? আর যদি আপনি নাই দেখেন তাহলে দৌড়ালে কিন্তু আপনি বুঝতেই পারবেন যে আমি কোথায় গিয়ে শেষ হবো। তা আমি এটা দেখানো মানে আপনাকে লোভ দেখাচ্ছি না, আপনাকে বলছি আসলেই পসিবল। ইম্পসিবল বলে কোনো ওয়ার্ড নেই, যে পসিবল করে চেষ্টা করে সেই পসিবল করতে পারে। অনেক মোটিভেশনাল স্পিচ দিয়ে দিচ্ছি কারণ উচিত না, কিন্তু আমি আমার লাইফকে সামনে থেকে দেখেছি, আমাকে অনেকে অনেক বাধা দিয়েছে, না এইসব ফ্রিল্যান্সিং হয় না, না এইসব ভুয়া, এইসব ধান্দাবাজি। তো আমি এখন যতটুকু বুঝছি যে না, মানুষের মাথায় এখন অনেক টেকনোলজি আসছে, সরকারও বলতেছে ফ্রিল্যান্সিং করো, কারণ গার্মেন্টস ট্রেডের পরে ইন ফিউচারে বাংলাদেশে সব থেকে বেশি টাকা আর্ন করবে হচ্ছে আইটি ডিপার্টমেন্ট, এই ফ্রিল্যান্সিং সেক্টর। সো আমরাও চাইবো যে আমরাও যাতে এখানে তাড়াতাড়ি গিয়ে নিজের স্থানটাকে দখল করি। এখানে সবাই সাকসেস হবে না, বাট যারা সাকসেস করার চিন্তা ভাবনা করবে তারাই পারবে। আর আমার ক্লাসগুলোকে এমনভাবে করা হয়েছে যে রাত 8টা থেকে 10টা, একটু আপনাদের জন্য কমফোর্টেবলও হবে। ওকে, তাহলে আমরা এক কাজ করি, ব্যানার ডিজাইনটাই দেখি। সবগুলো দেখতে দেখতে তো ঘুমিয়ে যাবো আমরা হয়তো। কারণ ঘুম পাচ্ছে না তো নাকি? আচ্ছা, ঘুম পেলে আমাকে বলবেন, আমি 1 ঘন্টা পর ঠিক মানে 9টার দিকে একটা ব্রেক দেবো, তাতে একটু এনার্জি লেভেলটা চলে আসবে। ওকে, এখন আমরা একটা কাজ করি যে ব্যানার ডিজাইন ক্যাটাগরিতে যাই। দেখেন এইটা হচ্ছে ব্যানার ক্যাটাগরি। হ্যাঁ, সে বলছে আই উইল ডিজাইন এ প্রফেশনাল ওয়েব ব্যানার হেডার অ্যাড কভার। সে এই ধরনের কাজ করে দেবে, এবং এই ধরনের কাজ করার জন্য সে একটা চার্জ বলেছে। তার কয়টা অর্ডার আছে আপনারা দেখছেন? আমি খুব বড় লেভেলের ক্লায়েন্ট দেখাচ্ছি, রাইট? আমি আপনাদেরকে বড় লেভেল এই জন্য দেখাচ্ছি না, আপনার এখানে কাজ জানার পরে কিছু টেকনিক্যালি মার্কেটিং করতে হবে, যেটা যাতে আপনি সামনে আনতে পারেন, ক্লায়েন্ট যেন ঢুকেই আপনাকে সবার আগে পায়। এই জিনিসগুলো আপনাদেরকে শেখানো হবে, কিন্তু এটা পরে। বাট কিছু কিছু লোক, আমি যদি পিছে ঘুরেও একেবারে তাকাই যে একেবারে আচ্ছা ঠিক আছে যাক, অত সামনে না দেখে লোভ দিলাম, বাদ দিলাম, একবার একটু নিচে আসি, এখান থেকে দেখি সে অর্ডার নাই, সে 19 ঘন্টা আগে একটা ডেলিভারি দিয়েছে, সে বাংলাদেশি। আরেক
10 নম্বর পেজটাই দেখি, পিছের পেজে কি অবস্থা। আর আসলে একটা জিনিস কি জানেন, আপনাকে আমি বলি, ভালো ডিজাইনার অনেক সময় দেখা যায় যে ভালো মার্কেটিং এর কারণে অনেক কাজ পায় না। কারণ আপনি যে সেক্টরে কাজ করবেন, আপনি আপনার পাশের বাড়ির ফেসবুকে নক করে তাকে জানিয়ে কোনো লাভ নেই। আপনাকে মার্কেটিংও জানতে হবে, ডিজিটাল টেকনোলজিতে কিভাবে ক্লায়েন্টকে আনতে হয়, কিভাবে ক্লায়েন্টকে আপনি ধরে আনবেন। কারণ প্রথম লেভেলে এইসব মার্কেট প্লেসে আপনাকে কি করতে বলবে, যে তুমি তোমার ঢোল পিটাও, তুমি ক্লায়েন্ট নিয়ে আসো, তুমি একটা লেভেলে চলে আসবা, ওদের একটা লেভেল থাকে, চলে আসবে, তারপর আমরা তোমার জন্য চিন্তা করব। তো ওইটুক আপনাদের অবশ্যই লাগবে, কিছু ঢোল পিটানোর জন্য কিছু টেকনিক থাকতে হবে। নাহলে দেখা যাচ্ছে যে ভালো ডিজাইন হয়েও অনেকে অনেক আন্ডারে চাকরি করছে মার্কেটিং এর ঘটনার কারণে। আচ্ছা, ব্যানার ডিজাইন দেখলাম, আমি একটু স্কিপ করে তাড়াতাড়ি চলে যাই। ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন হচ্ছে যে কাউর কি আইডিয়া আছে ফ্লায়ার ডিজাইন সম্বন্ধে? প্রদীপ, তোমার আছে? বলো। নাই? আচ্ছা, ফ্লায়ার ডিজাইনটা আসলে কি? ফ্লায়ার ডিজাইন হচ্ছে আমরা অনেক সময় অনেক জায়গায় দাঁড়াই, স্কুলের সামনে দাঁড়াই, বা অনেক সময় রাস্তায় সামনে একটা লিফলেট দিয়ে দেয় না, যে একটা কাগজের মতো, ভাইয়া এটা নেন, আমরা ওইটা আবার পড়ি। ওটাতে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, বাইরের দেশের লোকরাও এরকম করে। তো তাদের কোম্পানি যখন হয়তো বা কোনো সেমিনার হয় বা যে কোনো কাজের জন্য, তারা অনেক ধরনের ডিজাইন বানায়। এই ধরনের মানে তারা প্রমোশন দেওয়ার জন্য একটা পেজের সাইজের মধ্যে মানুষকে লিফলেট ছড়ায়, তো এটাকে ফ্লায়ার বলা হয়। তো এটার একটা নাম আসলে তাদের এইভাবেই বলে। বিজনেস কার্ড তো বুঝি আমরা, ওকে, বিজনেস কার্ডও ডিজাইন করানো হবে। বিজনেস কার্ড কিরকম ডিজাইন করে আসলে, এটা একটু দেখে আসি কয়েকটা ডিজাইন। তাও খারাপ লাগছে না তো? ঘুম পাচ্ছে না তো? ঘুম পেলে আমাকে বলতে পারবেন, আমি তাকে কিছুক্ষণ 5 মিনিট কথা বললে তার ঘুম চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, যেমন ধরেন কার্ড, বাইরের দেশের কার্ডগুলো কিন্তু একটু ডিফারেন্ট হয় তাদের, যদিও এটা আমাদের কার্ড, ঠিক আছে। আমার খুব পছন্দের একটা কার্ড, এই ধরনের ডিজাইন, এই ধরনের ডিজাইন। হুম, এটাকেই আসলে বিজনেস কার্ড ডিজাইন বলা হয়। অনেক ধরনের ডিজাইন হবে। এরপর চলে আসছে বসিয়ার। বসিয়ার সম্বন্ধে কারোর আইডিয়া আছে? আমার তো মনে হয় বসিয়ার সম্বন্ধে থাকার কথা। তো বসিয়ার জিনিস, বসিয়ারের মধ্যে অনেক ক্যাটাগরি আছে, টাইফল্ট বসিয়ার, বাইফল্ট বসিয়ার, তারপর হচ্ছে ক্যাটলগ বসিয়ার। আচ্ছা, তো এই ধরনের কাজগুলো বাইরের দেশের লোকের দরকার হয়, আমাদের বাংলাদেশের লোকেরও দরকার হয়। তাহলে আমি শুধু বাইরের দেশেরও না, আমি যদি বাংলাদেশেরও কোনো কোম্পানির কাজ করতে চাই, চোখ বন্ধ করে কাজ করতে পারবো। হতাশ হওয়ার কোনো কারণ নেই, শুধু বিদেশ বিদেশ বাদ দিলাম, দেশেই এই কাজগুলো আছে। কেমন ডিজাইন হয় আসলে, এক্সাম্পলে যদি যাই, এগুলো আসলে প্রেজেন্টেশন, এগুলা এগুলো আমরা করা শিখবো কিভাবে করে। তো এই ধরনের ডিজাইন কিভাবে করতে হয়, এগুলো আমরা ওই ক্লাসের মধ্যে দেখবো। আসলে অনেকে মনে করেছে যে আসলে ফ্রি ক্লাস, ফ্রি করাবে, নিশ্চয়ই ব্যাটার ধান্দা আছে। হ্যাঁ, ব্যাটার ধান্দা আছে, ব্যাটা অনেক ট্যালেন্ট, এবং ধান্দা হচ্ছে এই জায়গায় যারা খুব ভালো স্কিল করবে তাদেরকে নিয়ে আমি টিম তৈরি করব। যারা ফ্রিল্যান্সিং এ যেতে চাইবে না, তারা চিন্তা করবে যে না, আমি এই ব্যাটার সাথে কাজ করব, আমি তাদেরকে আমার টিমে রাখবো, আমি তাদেরকে সাপোর্ট দেব, তাদেরকে তৈরি করব। ইভেন যে সবাই যে ফ্রিল্যান্সার হবে, রাইট, হবে না, কিছু লোকে হয়তো সময় নেবে স্কিল ডেভেলপের জন্য। তো আমি জানি যে কিভাবে কাজ নিতে হয়। হ্যাঁ, আমি আমি ভালো একটা যদি চিন্তা ভাবনা করি, আমার মনে হয় যে আপনারা আমার সাথে থাকার কথা। আর আমার এখানে আমি পেইড কোর্সেও টাকা দিয়ে লোক করতে এসেছিল, কিন্তু আমি কিছু লোকের চোখ দেখেছি যারা এই লেভেলে যাওয়াটা উচিত হবে না। আমার ইংলিশে দুর্বল, ওকে, আই উইল গিভ ইউ অ্যানাদার ওয়ে। আপনি কিভাবে সেখান থেকে টাকা ওয়েট করতে পারেন। যেমন বাইরের দেশে কি করে, যেমন বাইরের দেশে একটা সিস্টেম আছে যে ক্লায়েন্টও অনেক সময় চালাক, চিন্তা করে কি একজন ডিজাইনার হায়ার করে কি লাভ। আপনার সে একটা লোগো বানাবে, ধরেন একটা কোম্পানির লোগো বানাবে, তো সে চিন্তা করে যে আমি একজন ডিজাইনারকে হায়ার করব, সে হয়তো বা 2টা বা 3টা কনসেপ্ট দেবে। লোগো তো বুঝি আমরা, রাইট? আচ্ছা, 2টা বা 3টা কনসেপ্ট দেবে, তো সে আবার একটু চালাকি করে। আচ্ছা ঠিক আছে, সে তার একটা বাজেট থাকে, ধরলাম 50, 100, 200 যাই থাকুক, সে এসে একটা কন্টেস্ট রেডি করে, যে তার রিকোয়ারমেন্ট গুলো খুব সুন্দর করে লিখে দেয়, দেওয়ার পর বলে যে আচ্ছা, যে সব থেকে ভালো লোগো বানাবে তাকে আমি উইনার করব। তো সে এদিক দিয়ে বেনিফিট পেলো, আর আমরা যারা একটু বোকা, যারা ইংলিশ একটু দুর্বল, আমরা ওই জায়গা একটু আমাদের কনসেপ্টটাকে, ক্রিয়েটিভিটিটাকে ইউজ করে আমরা উইন হতে পারবো। আমি হয়েছি, আমার ইংলিশের লেভেল অত প্রথম বিগিনার লেভেলে অত ভালো ছিল না, বাট এখন আই উইল কনফিডেন্ট যে না, আমি ইনশাল্লাহ কভার করতে পারবো, যতটুকু দরকার ততটুকু আমার ভিতরে আছে। আর ইংলিশ আমি ভয় কেন পাবো? ইংলিশ কি আসলে, ইংলিশ আপনি একটা ল্যাঙ্গুয়েজ, নাথিং এলস, আর কিছুই না।
আমরা যদি হিসাব করি যে গ্রাম থেকে যখন একজন লোক বিদেশে যায়, সে একেবারে অশিক্ষিত, সে 3 মাসের মাথায় আরবি শিখে যায় ঠেকায় করে। আপনিও যখন ক্লায়েন্টের সাথে ক্লায়েন্ট কমিউনিকেশন করবেন, একটা সময় ইজিলি শিখে যাবেন। ইটস নট টু মাচ টাফ, বাট টেকনিক খাটানোর অনেক হয়েছে। ক্লায়েন্ট আপনাকে কন্টেন্ট দিল, লিখে দিল, যাওয়ার পর কপি করলেন, করার পরে গুগলে গেলেন, গুগল ট্রান্সলেট করলেন, বাংলা বুঝলেন। তারপরেও যদি আপনি এটা ইংলিশ না করতে পারেন, আমরা আশেপাশে ডানে বামে বহুত লোক আছে, তাদের হেল্প নেন। ওয়ে আছে, মরে যাওয়ার এত ওয়ে নাই, আপসেট হওয়ার কাছে মানে এমন কোনো কারণ নাই। সবার আগে হচ্ছে আপনার কনফিডেন্ট থাকবে যে আমি শিখবো। সো বুশিয়ার ডিজাইনটা তো দেখলাম আমি আসলে। সো বুশিয়ার ডিজাইন, আসলে বুশিয়ার ডিজাইনও আমরা শিখাবো। বুশিয়ার ডিজাইনেরও অনেক কাজ আছে, সবকিছুরই কাজ আছে। সোজা কথা আমার উপরে ফেথ রাখেন। ওয়েব পেজ ডিজাইনটা কি? ওয়েব পেজ ডিজাইন হচ্ছে কি যে ওয়েবসাইটে যখন আমরা দেখি, এটাকে দুইটা সেক্টরে ডিভাইড করে। একটা হচ্ছে ডিজাইনার সেকশন, আর একটা হচ্ছে ডেভেলপিং সেকশন। ডেভেলপার শুধু হচ্ছে ডিজাইনটা পায়। আচ্ছা, প্রথমে কি করে দেখেন, প্রথমে হচ্ছে একটা ক্লায়েন্ট চিন্তা করে যে আমার ওয়েবসাইটটা এমন একটা ডিজাইন হবে দেখে যেন খুব সবাই পছন্দ করে। ডেভেলপারের মাথায় কিন্তু কালারের সেন্স ওই রকম থাকে না, সে খালি কোডিং ল্যাঙ্গুয়েজ জানে, এটাকে এইভাবে ভাঙবো, এটাকে এইভাবে ভাঙবো। আর ডিজাইনারের মাথায় থাকে কিভাবে টাইপোগ্রাফি দিলে সুন্দর আসবে, কিভাবে ছবিটাকে প্রেজেন্টেশন করলে একটা মানুষের চোখে সুন্দর লাগবে, কিভাবে টেক্সট লিখলে সুন্দর লাগবে, কিভাবে বাটনটা দিলে ভালো লাগবে। এটা হচ্ছে ডিজাইনের কাজ। তো এই ধরনের ডিজাইনের ওয়েব পেজে আগে ডিজাইনার ডিজাইন করে, যেটাকে ইউআই ডিজাইন বলা হয়, ইউজার ইন্টারফেস ডিজাইন। এটা অনেক বড় একটা সেকশন, এটা খুব বড় সেকশন। তবে এই সেকশনটাকে ছোট্ট করে একটা বেসিক আইডিয়া দেওয়া হবে, যাতে যারা ইন ফিউচারে আরো যারা স্কিল ডেভেলপ করতে চাইবে তারা এই সেকশনে আবার নিজেকে রিসার্চ করবে। ইউটিউবে অনেক রিসার্চ আছে যেখানে আপনি রিসার্চ করলে আপনি পেয়ে যাবেন। কেমন হয় আসলে ওয়েব ডিজাইনটা, একটু যদি আমি একটা এক্সাম্পল দেখি। আমি একটা জিনিস আছে না, একটা জিনিস দেখলে কিন্তু মন থেকে খুব ভালো লাগে, যে আরে ফিলিংস আসে যে কিছুক্ষণ থাকি এখানে। ধরেন এটা একটা ওয়েবসাইটের ডিজাইন, দেখেই কত সুন্দর লাগছে না, যে এত সুন্দর একটা গাড়ি। মানে একটা প্রেজেন্টেশন কিন্তু অনেক বড় একটা জিনিস। এটা করার পর একজন ডেভেলপারের কাছে এটা যাবে, সে গিয়ে এটাকে কোডিং করবে, কোথায় কিভাবে দেওয়া যায়, কিভাবে বাটন হবে, সে এটাকে অ্যাপ্রুভ করার পর কোডার ডেভেলপারের কাজ হচ্ছে পুরো সিস্টেমটাকে ল্যাঙ্গুয়েজ কোডের মাধ্যমে এনে, সেটা সেকশন আমরা করাতে পারবো না, কারণ আমি ডিজাইনার, আমি নিজেই, আমার কোডিং মাথায় ঢোকে না। আমার ডিজাইন করতে ভালো লাগে, বাট কোডিংয়ে যখনই যাই এলোমেলো হয়ে যায়। তো আমরা ডিজাইন পর্যন্ত আমরা থাকবো। এই ধরনের কাজ প্রচুর আছে মার্কেটে। হ্যাঁ, আসলে ভাইয়া সেক্টর এতগুলো আছে, আপনাকে আগে সিলেক্ট করতে হবে আমি কোন সেক্টরে যাব। মানে সবাই যে সব সেক্টরে যাবে, বলবে যে আমি যদি বলি আমি সব পারবো, নো, দিস ইজ নট রাইট। বিকজ আগে একটাতে প্রফেশনাল হন, যে কোনো একটা। আমরা যে ফটোশপ, ইলিস্ট্রেটর, আমি কিন্তু ইলিস্ট্রেটর এক্সপার্ট না, আমার ইলিস্ট্রেটর টিচার কিন্তু আরেকজন আছে। যখন আপনাদের ফটোশপ শেখানো হয়ে যাবে, তখন আপনাদের টিচার আবার চেঞ্জ হয়ে যাবে। ইলিস্ট্রেটরেও কি কি কাজ হবে সে আবার আপনাদেরকে দেখাবে, যে ইলিস্ট্রেটরেও আমরা কি কি ডিজাইন করতে পারি, কি কিভাবে হয়। তো আমি খুব ফটোশপটাকে খুব মজা করি, আমার কাছে ফটোশপ পুরো মুখস্থ। যেমন আমি কিবোর্ড শর্টকাট আমার কাছে দিতে খুব ভালো লাগে। তো মোবাইল অ্যাপস আসলে, ওয়েব পেজের সম্বন্ধে আমরা 2টা ক্লাস রাখছি, খালি 2টা ক্লাস জাস্ট একটা বেসিক আইডিয়া। সেক্ষেত্রে আমাদের মানে এই 2টা ক্লাসে আমরা জাস্ট আইডিয়া নেব। কখনো যদি ইনকেস যদি কোনো ক্লায়েন্ট লাকিলি পেয়ে যায়, আমরা ওইটাকেও চিন্তা করব যাতে আমরা হাতে থাকুক, রিলেশন বিল্ড আপ হোক। নিজে না পারলাম এক্সপার্ট আরেকজন লোককে শেয়ার করলাম, আচ্ছা ভাই এটা করে দেন। ওকে, মোবাইল অ্যাপ ডিজাইন সম্বন্ধে কারোর আইডিয়া আছে? আচ্ছা, আমরা তো মোবাইল ইউজ করি, রাইট? এখন কিন্তু অ্যান্ড্রয়েড ছাড়া চলেই না। তো অ্যান্ড্রয়েডের ভিতরে আপনি দেখছেন যে অনেক অ্যাপস থাকে। অ্যাপসগুলো যখন সেটআপ মানে আমরা যখন দেখি, এর আগে কিন্তু একজন ডিজাইনার মানে ভিজুয়াল ভাবে সে চিন্তা ভাবনা করে এটাকে সাজায়, সাজিয়ে তারপর একজন ডেভেলপারের কাছে দেয়। ক্লায়েন্ট যখন এটাকে বলে অ্যাপ্রুভ, তখন ক্লায়েন্ট এটাকে নিয়ে একজন ডেভেলপারের কাছে যায়। ডেভেলপার করে কি, এটাকে কোডিং ল্যাঙ্গুয়েজ করে পুরো সিস্টেমটাকে বানিয়ে দেয়। তো এক্সাম্পলে যদি যাই, আমরা অনেক অনেক ধরনের অ্যাপস আছে। কেউ কি কোনো একটা অ্যাপসের নাম বলতে পারবে আমাকে? এতটা দুর্ভাগ্য আমার জীবনে যে একজনের অ্যাপস একটার নামও বলতে। ইয়া গুড, হ্যাঁ, ইয়া শিওর, দিস ইজ মাই অ্যাপ, যে কোনো কিছু। আরেকটা জিনিস, আমরা বেসিক্যালি আমরা কিন্তু এই কোর্সটাকে শুধু ডিজাইনের মধ্যে সীমাবদ্ধ রাখবো না। আমরা সবাই ফ্রেন্ডলি, আমরা সবাই ম্যাক্সিমাম চেষ্টা করব আমাদের ক্লাসের সাথে সাথে আমরা আমাদের ইংলিশের লেভেলটাকে ইমপ্রুভ করব।
কিভাবে? আমি ইংলিশের টিচার না, ওকে? আপনি আপনার মোবাইলে যাবেন, অ্যাপসে যাবেন, হ্যালো ইংলিশ বলে একটা অ্যাপস আছে, খুবই সুন্দর, এত সুন্দর যে আপনাকে সে রিডিং শেখাবে, সে আপনাকে রাইটিং শেখাবে, সে আপনাকে স্পিকিং, যদিও এটার মার্কেটিং করছি, এটাতে আমার কোনো টাকা আসবে না, বাট আমি এখান থেকে ইমপ্রুভ হয়েছি। আপনারা যদি প্রতিদিন আপনাদের একটা একটা করে অ্যাসাইন, ছোটখাটো অ্যাসাইন, প্রথম যখন স্টার্ট করবেন না, তখন মনে হবে কি, আরে এটা তো আমি পারি, হ্যাঁ এটা আমি করে কি হবে, বাট আই এম শিওর দ্যাট যখন আপনি 10টা 15টা লেসনের পরে যাবেন, তখন দেখবেন আপনি অনেক কিছু শিখতে পারছেন, অনেক ভোকাবুলারি শিখতে পারছেন। কোনো টিচার দেওয়ার দরকার নেই, কারণ আমাদের ইংলিশের লেভেলটাও ইমপ্রুভ দরকার। শুধু যে আমরা কাজ শিখবো না, আমরা আস্তে আস্তে চেষ্টা করব আমরা একটা পুরো বাক্যর মধ্যে 20% ইংলিশ বলার। আমি যেটা করি, আমি আমি আমার কথাগুলোর মধ্যে হয়তোবা আপনারা হয়তোবা কেউ মনে করতে পারেন বাংলিশ ইংলিশ বলছেন, না, আমি পুরাটাই ইংলিশে বলতে পারি, কিন্তু আমি ইংলিশে অনেক ভুল করি, বাট আমি একটা জিনিস মনে করি, ভুল না করলে আমি শিখবো কি করে? আমার ভুল করতেই হবে, আর ভুল করলে আমরা কেউ কাউকে ধরবো না যে না তুমি ভুল করছো, ঠিক এমনি হয়ে যাবে, ঠিক করতে লাগে না। সো আমরা হ্যালো ইংলিশ কিন্তু অবশ্যই অ্যাপটাকে সেট আপ করে নেব, তাহলে আপনাদের ইংলিশটাও কিন্তু ক্লাসের মধ্যেখানে আপনার ইনক্লুড হয়ে যাবে। যদি আসলেই কিছু করতে চান, তাহলে আমার গাইডলাইন এইভাবে ফলো করেন। ইমপ্রুভ না আসলে পরে আমাকে বলেন যে ভাইয়া আপনার এই যে ইমপ্রুভগুলো আসেনি, আমার যে মিসগাইড ছিল, আমি যখন ফ্রিল্যান্সিং এ এসেছি আমার অনেক ভুল ছিল, আমি এদিকে দৌড়িয়ে যেতাম, ওদিকে দৌড়িয়ে যেতাম, আমি পরে মানে এই যে আপনাদের দৌড়াদৌড়ি এগুলো কিন্তু অনেক কমে যাবে, কারণ আপনারা একটা গাইডলাইন পাচ্ছেন, এই গাইডলাইনটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, সো অ্যাপস এর ডিজাইন একটা স্যাম্পল দেখাই, ঠিক আছে? তারপর আমরা চলে যাব হচ্ছে একটা ব্রেকে। আচ্ছা, যেমন ধরেন এটা একটা অ্যাপস, আমরা যদি চিন্তা করি যে আচ্ছা এখানে হচ্ছে মেনু বার, এখানে হচ্ছে একটা কোম্পানির অ্যাড দিয়েছে, যদি পারচেজ করতে চায়, অ্যাপস বুঝি আমরা, এতটা বোকা আমরা না, আমরা অ্যাপ যেহেতু মোবাইল অ্যান্ড্রয়েড ইউজ করি বুঝি। আমি জাস্ট এক্সাম্পলটা হয়তো আরো কয়েকটা দিলে ভালো লাগতো। আজকে হ্যালো ইংলিশ গিয়ে অ্যাপ সেট আপ করবেন, তখন বুঝবেন যে এটাও তো ডিজাইন করা। তাহলে আমরা এতক্ষণ বুঝলাম যে আসলে এই ধরনের কাজ শিখলে আমরা ফিউচারে ভালো কিছু করতে পারবো। এই ঠিক 10 মিনিট আমরা একটা ব্রেক নেব, কারণ আমরা জাস্ট তাহলে এখন ফটোশপ স্টার্ট করলাম, ফটোশপ ক্লিক করি, স্টার্ট হচ্ছে। সেম কথা আবার বলছি, সেটআপটা একটু চেষ্টা করবেন নিজের দেওয়ার জন্য, যদি না হয় আমাকে ইনফর্ম করেন, আমি চেষ্টা করবো আবার হেল্প করার জন্য। তবে 2বার টিউটোরিয়াল দেখলে হয়ে যাওয়ার কথা। এমন দুষ্টামি করছে কেন? ফটোশপ খুলতে খুলতে আমাদের ঘুমই পেয়ে গেছে না? লাস্ট আমাদের যখন ক্লাস নেওয়া হয়েছিল, অনেকগুলা মানে প্রোগ্রাম চালু করে রেখেছে, আর ওইটা অফও করা হয় নাই, কিছু তো মানে সমস্যা ছিল, এই জন্যই মিনিমাম আপনার কনফিগার কোরাই 3 ছাড়া একটু টাফ হয়ে যায়। আপনাদের এখানে কি সবার কি না হওয়ার কথা? হবে না এটা ভুল কথা, অবশ্যই হবে। এটার কারণ আছে, এটা আসলে প্রবলেম ছিল যার কারণে একটু ডিলে হচ্ছে, নাহলে এরকম হয় না। আচ্ছা, যখন আমরা ফটোশপ খুলবো দেখা যাবে যে আমাদের কাছে প্রথমে এরকম একটা চেহারা আসবে। তো আমরা বেসিক্যালি যদি চিন্তা করি এই দুইটা অপশন কিসের জন্য, ক্রিয়েট এ নিউ, আমরা যদি কোনো পেজ খুলতে যাই, আমরা ধরেন আমরা একটা ছবি ড্রয়িং করব, চিন্তা করলাম যে একটা ড্রয়িং করব, তাহলে আমাকে কি লাগবে, একটা কাগজের সাইজ লাগবে না? একটা কাগজ তো লাগবে, তো ওই কাগজটার সাইজই আমি এখানে মেনশন করব, ধরেন ক্রিয়েট এ নিউ। যখনই আমি এখানে ক্লিক করব তখন আমাকে বলছে যে আচ্ছা ঠিক আছে, কোন সাইজের পেপার নিবা তুমি, তুমি যে ডিজাইন করতে শুরু করবা তোমার তো সাইজ বলতে হবে, নাহলে তোমাকে আমি জায়গা কিভাবে দেবো ড্রয়িং করার জন্য। তো তখন আমি ওকে বলবো আচ্ছা ঠিক আছে, আমার জায়গা লাগবে হচ্ছে তার আগে একটা কথা, সবার আগে আমি যখনই কোনো কিছু করব তখন আমি কিন্তু একটা নাম দেব, যে আমি হয়তো বা লিখতে পারি একটা টেনার ছবি করব, 10-12 ছবি, বা আমি হয়তো বা একটা ব্যানার ডিজাইন করলাম, তো আমি লিখি যে আমি একটা ব্যানার ডিজাইন করব, ব্যানার ডিজাইন। তো এটা হচ্ছে আমার এখানে নাম লিখতে হবে, আমার ফাইলের নামের উপরে এটা হয়ে যাবে অটোমেটিকলি। এরপরে আমাকে যেটা করতে হবে যে বলতেছে যে তুমি যে ব্যানার ডিজাইনটা করবা এখন এটা সাইজ কি হবে। তো আমরা কি জানি যে
হোয়াইট কোনটাকে বলে, হাইট কোনটাকে বলে? আমাকে একটু হাত দিয়ে দেখান, জাস্ট আমি একটু বলি হোয়াইট কোনটাকে বলে। হোয়াইট এটা, হাইট এইভাবে, রাইট। ঠিক আছে, তো এখন আমি ধরেন আমি একটা ব্যানারই বানাবো, তো আমার ব্যানারের প্ল্যান হলো আমি ব্যানারটা বানাবো এই সাইডে 6 ইঞ্চি, হ্যাঁ, আর লম্বায় হচ্ছে 3 ইঞ্চি দেব। তাহলে আমি লিখলাম আচ্ছা ঠিক আছে আমার ব্যানারের সাইজ হবে 6 ইঞ্চি আর হাইট দিলাম 3 ইঞ্চি। এতটুকু তো আমরা বুঝছি নাকি? এখানে আমাকে বলছে যে তুমি ইঞ্চি করবা নাকি সেন্টিমিটার করবা নাকি মিলিমিটার করবা, বাকি 2-3টা জিনিস আমি এগুলা পরে আপনাকে বলবো। এগুলা পিক্সেল, অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, কিন্তু আমরা এই 3টা জিনিস কিন্তু সহজেই চিনি। তো সরি, তো এই 3টা জিনিস আমি যদি বলি যে আমার সেন্টিমিটার হিসাবে লাগবে তাহলে সেন্টিমিটারের মাপ লিখতে হবে। আমি যদি ইঞ্চির মাপ হিসাব করি তাহলে ইঞ্চি, আমি প্রথম লেভেল ইঞ্চিটাকেই নিলাম যে আমার ব্যানারের সাইজ হবে, লম্বা পাশ হবে, ওয়াইড হবে হচ্ছে 6 ইঞ্চি, হাইট হবে হচ্ছে 3 ইঞ্চি। ওকে, এখন এখানে বলছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনটা আসলে কি? এখন ওরিয়েন্টেশন হচ্ছে, কেউ কি আমাকে বলতে পারেন যে ভার্টিক্যাল আর হরিজন্টাল কি জিনিস? একটু হাত দিয়ে দেখান। হ্যাঁ, কিভাবে ভার্টিক্যাল কোনটাকে বলে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আমরা চিহ্ন দেখেও কিন্তু বুঝতে পারছি, রাইট? মানে অনেক ইজি, কিন্তু খুব কঠিন কিছু না। আপনি বুঝতেই পারছেন যে এইভাবে দিলে ওয়াইড হয়ে যাবে 3 ইঞ্চি আর হাইট হয়ে যাবে 6 ইঞ্চি। আবার যদি এইভাবে দিয়ে দিই তার মানে সাইজটা চেঞ্জ হয়ে গেল। খুব কঠিন কিছু আমার মনে হয় না। এতটুকু তো আমরা সবাই পারবো যে প্রথমে ফটোশপ ওপেন করে ক্রিয়েটে নিউ যাব, একটা পেজ লাগবে আমার, আমি একটা ডিজাইন করব, সেই ডিজাইনের সাইজটা হবে 6 ইঞ্চি বাই 3 ইঞ্চি। এতটুকু তো পারলাম। আমি এখন 3 ইঞ্চি না দিয়ে 4 ইঞ্চি দেব, সেটাও তো চেঞ্জ করতে পারছি, রাইট? আচ্ছা, এটা হচ্ছে রেজুলেশন। রেজুলেশনের ব্যাখ্যা একটু বড়, এটা আমরা নেক্সট ক্লাসে যাব। মনে করে রাখেন এখানে আমরা 300ই দেব, আমার মনেই করলাম। আমরা এগুলার ব্যাখ্যা কালকের ক্লাসে যাব, কারণ হচ্ছে আমরা মানে কালকে বলতে নেক্সট ক্লাসে যাব। আমরা আসলে প্রথম ক্লাসটাকে একটু ফানি হিসাবে নিতে চাচ্ছি, যে খুব সিরিয়াস কিছু যাব না, আগে আগ্রহটা তৈরি করি। আমি যদি মানে এতটুকু করতে পারি তার মানে আমি ফটোশপ শিখে গেছি, সোজা কথা। আজকের ক্লাসে যা যা আমরা দেখাবো ততটুকু যদি আপনারা করতে পারেন তার মানে আপনি ফটোশপে 50% কাজ আপনি শিখে গেছেন। খুলতে পারছেন, তো বন্ধ করতে পারছেন, ফাইল বের করতে পারছেন, এবারে হচ্ছে কাজ শেখার পালা। এবারে হচ্ছে আপনার মেইন 50%, কিভাবে সরাতে হয়, কিভাবে ঘোরাতে হয়। ওকে, ধরলাম আমরা এখানে 300 দিয়ে দিলাম। এবারে আসি কালার মুড। কালার মুডটা একটু ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমি এখন বলছি। কালার মুড আমরা 2 ধরনের এখানে ইউজ করব, সেটা হচ্ছে RGB আর একটা হচ্ছে CMYK। কেউ কি আমাকে ব্যাখ্যা দিতে পারবে RGB আর CMYK এর মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা ঠিক আছে, আর ওকে ঠিক আছে, আরো আরো কিছু সুন্দর করে। আচ্ছা আমি একটু বলি, RGBটা হচ্ছে এটা একটা কালার মোড, ঠিক আছে, আপনি ওয়েব পেজের জন্য, বাট ওয়েব পেজ না, এখানে বলতে হবে ইলেকট্রনিক ডিভাইসে আমরা যা দেখছি সবই হচ্ছে RGB, রাইট? এখন আমরা যদি মোবাইলে যদি ইন্টারফেস দেখি সেটা হচ্ছে কি কালার মোডে? RGB মোডে। আমরা যদি ওয়েবসাইটে যদি কোনো ফেসবুকও খুলি সেটাও কিন্তু আমরা RGB মোডে। তো যখনই এটা প্রিন্ট মিডিয়ায় চলে আসবে, সেটা যখন আমরা প্রেসে নিয়ে যাব তখন সেটা চলে যাবে হচ্ছে CMYK। এখন CMYK কেন দিল আর RGB দিল কেন? দুইটাই তো একই হতে পারতো, কিন্তু কারণ হচ্ছে প্রেসে যখন আমরা প্রিন্টে যাই তখন 4টা কালারের সংমিশ্রণে আপনার প্রিন্টটা হয়। প্রথমে সায়ান দেয়, একটা প্লেট বানায়, তারপর ম্যাজেন্টা দেয়, তারপর ইয়েলো দেয়, তারপর ব্ল্যাক দেয়। এতটুকু তো আমরা ক্লিয়ার। তাহলে আমরা এখন চিন্তা করি, আচ্ছা ঠিক আছে আমার ব্যানার ডিজাইনটা কোথায় রাখবো? আমি তো প্রিন্ট করব না, আমি কি করব? আমার এটা ওয়েব পেজেই থাকবে, আমি কম্পিউটারে দেখব। তাহলে আমি এখন RGB দিতে পারি, রাইট? না CMYK দিয়ে দিই? ভুল হয়েছে আমার, CMYK হবে তো না? ওকে গুড গুড, আমি ভুল করতে পারি, আমাকে একটু ধরিয়ে দেবেন, কারণ আমি নালে মনে করবো যে আচ্ছা ছেলেগুলো ঘুমিয়ে গেছে হয়তো। আচ্ছা এখন এখানে বলছে যে আচ্ছা 8 বিট 16 বিট এটা আমরা পরে বুঝাবো, বিটের হিসাবটা পিক্সেলের সাথেও মিশে, ওগুলো আমরা পরে যাব, কারণ এতটুকু ঠিক থাকবে। ব্যাকগ্রাউন্ড, আমি যে একটা ছবি, আমার যে একটা ড্রয়িং এর একটা কাগজ দেবে বা ব্যানার বানানোর জন্য দেবে, সেখানে বলছে তুমি কি ব্যাকগ্রাউন্ড কি কালারে চাও? সাদা চাও, কালো চাও, নীল চাও, যে কোনো কালার চাও, এখানে আমি আমার মতো করে কালার দিতে পারবো। তাহলে আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে সাদা না, আমি এই কালারটাকে আমার ভালো লাগবে, সাপোজ দিলাম, সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে গেল। এটা কি খুব কষ্টের?
এখন আমি ক্রিয়েট এ নিউ করলাম, দেখেন এই পেজ চলে আসলো। এটার মাপ কিভাবে দেখব? এখন এই যে যখন এটা আসলো, আসার পর আমি না এইগুলা বুঝছি না, আমি এগুলা কি, এগুলা কিন্তু কিছুই বুঝছি না। তা আমি এগুলার নামগুলো একটু একটু করে বলি। এই যে জিনিসটা দেখতেছি না, এটাই হচ্ছে আমার অস্ত্র। আমি এখানে যতগুলা টুলস আছে সেগুলো দিয়েই আমি এখানে ড্রয়িং করব, সাইজ করব, কালার করব। এই কয়টা টুলস দেখেন, খুব বেশি না। আমি যদি কয়েকটা টুলস যদি আমি ব্যবহার করতে জানি, আমি অনেক কিছু করতে পারবো। তাহলে আমার এই টুলসগুলো সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। এটাকে বলা হয় টুলস বার। মনে থাকবে তো যে আমার যন্ত্রপাতি, সোজা কথা। এটাকে আমরা এইভাবেও করতে পারি, এইভাবেও করতে পারি। এটাকে টেনে আমি এদিকেও আনতে পারি, এদিকেও আনতে পারি। তা আপনাদের কাজ হচ্ছে এটাকে নিয়ে টানা হ্যাচড়া করা, এইভাবে করে লম্বা করবেন, আবার ছোট করবেন। এর সাথে একেবারে ফ্রেন্ডলি হয়ে যাবেন যে না, আমার পক্ষে কোনো ব্যাপার না, ভুলে আমি কেটে ফেললাম, চলে গেল, হাও আমি এখন তো কিছু পাবো না। তাহলে কি করতে হবে? তাহলে কিচ্ছু করতে হবে না। আপনি উইন্ডোজে যাবেন, এই সফটওয়্যারের উইন্ডোজ, সেখানে বলছে যে তুমি যদি এটা হারিয়ে ফেলো তাহলে এখানে টুলসে ক্লিক করো, চলে আসবে। হয়ে যেতে পারে মিস্টেকে, আমাদের অনেক টুলসই দেখা গেল ভুলে আমরা প্রথম লেভেলে চলে যাবে। তো এতটুকু তো পারবো নাকি? এটা কি মানে খুব কঠিন হবে? আমরা টুলস নিলাম, এখন আমরা এই জায়গাটাকে টুলস মনে করলাম। এবারে এই জায়গাটা কি আসলে? এই জায়গাটা হচ্ছে মেনু। যে আমার এখানে ফাইল, যখন আমি ক্লিক করব সে বলছে যে তুমি কি নতুন আরেকটা ফাইল খুলতে চাও, তাহলে আবার সেই নতুন ফাইলের একটা পেজ চলে আসবে যেটা আমরা একটু আগে খুলেছিলাম। ওকে, আমি নতুন পেজ খুলবো না। ওপেন, ওপেন বলতে বোঝাচ্ছে যে তুমি কি তোমার ফোল্ডার থেকে কোনো ছবি বের করতে চাও। এখন যদি আমি আমার কোনো ফোল্ডার থেকে ছবি বের করতে চাই, তাহলে ক্লিক করব, ছবি আরেকটা ওপেন হয়ে গেল। সেখানে কি হলো, আমরা যেমন ব্রাউজার ইউজ করি না, যে দেখি না আরেকটা ট্যাব চালু হয়ে যাচ্ছে, এখানেও কিন্তু সেম, এখানে একটা ট্যাব, এখানে একটা ট্যাব। কিন্তু আমার কাছে মনে হলো যে এত ট্যাব টুব ঝামেলা ধরবো না, আমি এটাকে টেনে বের করে নিয়ে আসলাম, এটাকেও টেনে বের করে নিয়ে আসলাম, নিয়ে এসে এইভাবে রাখলাম। এতটুকু তো পারবো। ওকে, তাহলে আমরা এতটুকু বুঝলাম। এটাকে আমরা কেটে দেব, ক্লোজ। এটাকে আমরা লুকিয়ে রাখবো, নিচে নেমে গেল। আবার এখানে ক্লিক করব, এখানে দেখতে পারবো। এতটুকু তো পারলাম। এবারে এই যে অপশনগুলা, এখানে একটু দেখলেই আপনি বুঝতে পারবেন, একটু ঘাটাঘাটি করবেন, কোনো সমস্যা নেই। সফটওয়্যার কি হবে, বেশি হলে আপনি ভুলই করবেন, কিচ্ছু না। তখন এসে এখানে এডিটে এসে পারফরমেন্সে গিয়ে জেনারেলে যাবেন, গিয়ে রিসেট দিয়ে দেবেন, সব আবার আগের মতো হয়ে যাবে। আপনি যদি কোনো ভুলও করে ফেলে থাকেন, আপনার রিসেট পারফরমেন্স অ্যান্ড অন কোয়াইট দিয়ে দেন, তারপর আপনার সব আগের মতো হয়ে যাচ্ছে। তাহলে আপনার ভয়ের কিছু নাই, আপনি ভুল করেছেন, আমি এখন দিয়ে দিলাম। ওকে, ক্যান্সেল করলাম, আমার আবার নতুন পেজ করলাম। তাহলে এবার আমি চিন্তা করছি যে আমার ডিজাইনটা হবে 8 ইঞ্চি আর 5 ইঞ্চি। তাহলে কি করা উচিত? ওয়াইড হবে 8 আর হাইট হবে 5। বলেন তো আমি কি করব? ওয়াইডে কতটুকু লিখবো? এখানে 8ই তো লিখবো না? আচ্ছা, 5 লিখি। ওকে, আর ওরিয়েন্টেশন হচ্ছে এইভাবেই যাবে। হ্যাঁ, আর বাদ বাকি 8 জিবি। এখন কালার দিয়ে দেবো সাদা। এখন আমি সাদা চাচ্ছি, যে না আমি ড্রয়িং যেহেতু করব, আমার একটা সাদা আর্টবোর্ড থাকুক, কোনো ঝামেলা দরকার নেই। ওকে দিলাম, খুলে গেল, ক্রিয়েট, আবার আগে থেকে চলে আসলো। আসলে ওইটা হচ্ছে কি, যখন আপনি কোনো জিনিস সেটিং এলোমেলো করে ফেলবেন, অনেক জিনিস থাকে সেটিং থাকে, আমরা হয়তো বা ঘাটাঘাটি করে খুঁজে পাচ্ছি না, তখন আপনার এই জিনিস। এখানে একটা অপশন আছে, সেখানে হচ্ছে কি যে ডিজাইনার তার নিজের মতো করে সেট আপ করতে পারে যেই যেই জিনিসগুলো আমাদের দরকার হয়। তো এখানে আমি অ্যাসেনশিয়ালে দিয়ে রেখে দিলাম, এখানেও রিসেট দিয়ে দিই। আচ্ছা, রিসেট দেওয়ার পর অ্যাসেনশিয়ালে দিলে আমার এরকম অপশন চলে আসছে। এই অপশনটাকে বলা হয় প্যানেল। যদিও আপনাদের কাছে খুব গিজিবিজি মনে হচ্ছে, কি গিজিবিজি মনে হচ্ছে নাকি? ভয় লাগছে? না, আসলে ভয়ের কিছু নাই। আমরা যখনই এখান থেকে যে যে সুইচগুলা বাটন দেব, এটারই আন্ডা বাচ্চা এখানে শো করবে। ঠিক আছে, মানে জেনারেশনগুলো আরো ভার্সনগুলো আরো দেখাবে। আচ্ছা, আমি ধরলাম এটার দরকার নাই, এগুলাকে এইভাবে টেনে আমার প্রথমে অনেক ভয় লাগছে, আমি এটাকে কেটে দিলাম। এটাও আমার দরকার নাই, কেটে দিলাম। এটাও দরকার নাই, কেটে দিলাম। এটাও দরকার নাই, কেটে দিলাম। এটার নাম কি? প্রপার্টিজ। এটাও দরকার নাই। এটাও বের করে কেটে ফেললাম, এটাও বের করে কেটে ফেললাম। এটার নাম কি?
লেয়ার। একটু মনে রাখেন, আমি এখন লেয়ার কেটে ফেললাম, আমি এখন এটাকে আনবো কি করে? আমি ভুলে কেটে ফেললাম, এখন আমার আনা দরকার, লেয়ারটা আবার আনা দরকার। কোথায় খুঁজে পাবো? আমি কিন্তু কিছুক্ষণ আগে বলেছিলাম যে এক জায়গায় গেলে খুঁজে পাওয়া যায়। উইন্ডোজ, গুড। উইন্ডোতে যাব, গিয়ে দেখবো এখানে মানে লেয়ারটা কোথায় আছে। আমি আবার লেয়ারটা পেয়ে গেলাম। তার মানে আমার যখন যেই জিনিসটা দরকার হবে সেই জিনিসটাকে আমি সামনে রেখে কাজ করে রেডি করতে পারবো। এতটুকু তো ক্লিয়ার। তাহলে আমার জায়গাটাও অনেক বড় হলো, আমি খালি মতো পেলাম, আমি এদিকে সরাতে পারলাম। ক্লিয়ার? আচ্ছা, এবারে যাচ্ছি এই টুলসের। আমি যখন এভাবে করে এটাকে ছোট করে নেব, এই টুলসের নাম হচ্ছে মুভ টুলস। মুভ টুলস এর কাজ নাম শুনলেই বোঝা যায় যে মুভ টুলস কি কাজে লাগে। এ তো আর ব্যথা মানে দেওয়ার মুভ টুল হবে না, এটা হচ্ছে সরানোর জন্য। যেমন ধরেন আমি আমার এখানে কোনো ছবি আনতে চাচ্ছি, তাহলে কিভাবে আনবো ছবিটা? ফাইলে যাব, ওপেনে যাব, আমার এক জায়গা ক্লাস 1-এ একটা 3-4 কার্টুন আছে, ওকে। আমি এখানে এটা খুললাম, তাহলে এখানে চলে আসলো। ওপেন করতে একভাবে আমি ওপেন করা পারলাম। এখন আমাকে আরো 2-3 ওয়ে শিখতে হবে, শুধু একভাবে শিখলে তো হবে না, কারণ আমার কাজ ফার্স্ট করার ক্ষেত্রে এইভাবে ফাইল ওপেন ওপেন অনেক কষ্ট। তো আমি ধরলাম আরো সহজ ওয়ে। আরো সহজ ওয়ে কি হতে পারে? আমি এই জায়গা, আরেকটা জিনিস, এখানে আমি 4টা অপশন আপনাকে বোঝাই। এই সাইডের অপশনকে বলা হয় লেফট সাইড, এই সাইডের অপশনকে বলা হয় রাইট সাইড, আর উপরের অপশনকে আপার সাইড, আর মধ্যের যে অংশ এটা হচ্ছে আপনার ড্রয়িং ফ্রেম। সোজা কথা, আর্টবোর্ড বলেন, পেজ বলেন, এখানেই আপনি সবকিছু রেখে সরাতে টারাতে পারবেন। তো এখন আমি একভাবে জানলাম যে এটা ওপেন করা যায়। আরেকভাবে ওপেন কিভাবে করা যায়? কিচ্ছু না, আপনি এটাকে সাইডে নেন, এখানে 2বার মাউসে ক্লিক করেন, ফাইল চলে আসবে। আমি আবার দেখাই, আমি ধরেন এখানে আর্টবোর্ড, এখানে যে কোনো খালি একটা স্পেসে আমি 2বার ক্লিক করলাম, আমার ফোল্ডার শো করবে কোন ফোল্ডার থেকে আমি নিলাম। তাহলে আমরা কয়টা ওয়ে শিখলাম? 2 ভাবে। একটা হচ্ছে ফাইলে গিয়ে ওপেন করে তারপর ছবি আনতে পারবো, আরেকটা হচ্ছে আমি ডাইরেক্ট আমার মিডল পয়েন্টে খালি জায়গায় ক্লিক করে আমি আমার ছবি আনতে পারবো। 2টা ওয়েতে আমি স্যাটিসফাই না, আমি আরেকটা ওয়ে চাই। কেন অনেক সময় দেখা যায় ডিজাইনার করতে গিয়ে একটা ডিজাইন ভালো লেগেছে, ওইখান থেকে ছবিটা কাট করে টেনে এনে আমি বসিয়ে দেবো। কিচ্ছু না, আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার ফোল্ডারে যান, আমার এখানে একটা আছে নামানো, এই যে এখান থেকে এই পাপাই কার্টুনটাকে আমি টেনে নিয়ে চলে আসলাম। তাহলে আমরা 3টা ওয়ে শিখে গেলাম। ছবি তো আনতে পারবো, এতটুকু তো পারবো না, ওকে। তো আমরা বলেছি যে আমরা ব্যানার ডিজাইন করব, রাইট? ব্যানার ডিজাইনে আমাদের এখানে একটা ভুল করে ফেলেছিলাম। কি ভুল করেছিলাম কে বলতে পারে? আমরা নাম দিইনি। আমরা চিন্তা করেছিলাম যে আমরা যখনই কোনো ডিজাইন দেব তার আগে আমরা একটা ফ্রেমের উপরে লিখে রাখবো, যে আমরা বোঝার ক্ষেত্রে যে এটা আমরা ব্যানার ডিজাইন করছি। তাহলে আবার কাটি, আবার আরেকটা ফাইল নিই, নিউ, এখানে আমার নাম লিখতে হবে, প্রজেক্টের ডিটেলস। এটা হয় কি যে আপনি যদি এটা করেন না, আপনার সব জিনিস সিস্টেম মাফিক হবে। কেন আপনি শুধু একটা পেজ খুলে বসে থাকবেন, আপনারা ভুলে যাবেন অনেক সময় যে কি করছি। লেখার অভ্যাস করেন, আপনি বাংলায় লেখেন, আপনি এখানে আপনার মতো করে লেখেন, কিভাবে লিখেন সেটা আপনার বিষয়। ক্লায়েন্টকে ডেলিভারি দেওয়ার সময় আপনি আপনার ভাষায় না দিয়ে ক্লায়েন্টের ভাষায় দেন, ওখানে কিছু টেকনিক্যাল চেঞ্জেস। এতে হয় কি যে আপনার মনে থাকবে, একটা অভ্যাস হয়ে যাবে, গুছিয়ে রাখার অভ্যাস হবে। তো ব্যানার লিখে সেভ করলাম, ডিজাইন, এটা দেওয়ার পরে আমি এখানে ক্রিয়েট করলে আমার এখানে কিন্তু লেখাই উঠছে যে আমি এটা ব্যানার ডিজাইন করব। আমি যেটা ইচ্ছে সেটা নাম লিখতে পারবো। তো আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমি মুভ টুল কিভাবে কাজ করে। আমি যখন মুভ টুলের উপরে ক্লিক করব, তখন ক্লিক করার পর আমি যে কোনো কার্টুনকে চাপ দিয়ে ধরে এখানে আনতে পারবো। আমি আমার যেই মেইন ব্যানার ডিজাইনের মধ্যে যেই কার্টুন আনার দরকার সেটাকে চাপ দিয়ে ধরে মাউসের 2টা বাটন হয়, একটা হচ্ছে লেফট বাটন আর একটা হচ্ছে রাইট বাটন। আমি লেফট বাটনকে ক্লিক করব, ধরে টেনে নেব, তাহলে কি আমি ছবি আনতে পারলাম নাকি? আমি আমার ব্যানারের মধ্যে একটা কার্টুন রাখবো, সেটা রাখলাম। কিন্তু মজার বিষয় হচ্ছে আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে লেয়ার বলেছিলাম, কিন্তু লেয়ার জিনিসটা কি একটু এক্সপ্লেইন করি। আমরা যখন জামা পরেছি, আমি কিন্তু এখানে কয়টা জামা পরেছি? আমার গেঞ্জির নিচে আরেকটা গেঞ্জি আছে, রাইট? আরেকটা টি শার্ট আছে, তো তার উপরে আবার দেখা গেছে সোয়েটার পরেছি, তো এর উপরে আবার দেখা গেছে আমার কি আছে, মাইক্রোফোন আছে। লেয়ার জিনিসটাও এইরকম, আমরা প্রথমে একটা পেজ খুলছি, তারপরে যখন আমরা এখান থেকে আরেকটা কার্টুন আনছি
সঙ্গে সঙ্গে এখানে আরেকটা পর্দা চলে এসেছে। তখন আমি করলাম কি, এটাকে লিখলাম তুমি পাপায়া কার্টুন। ওকে, এটাকে যখন আমি এই লেয়ারে সিলেকশন করে আমি যখন এখানে আনছি, সরে যাচ্ছে। হঠাৎ করে আমার মনে হলো না, পাপাই কার্টুনের সাথে আরেকটা কার্টুন দেবো, মিকি, এটাকে জেরিকে দেবো, জেরিকে টেনে আনলাম। সাথে সাথে করছি কি, এখানে আরেকটা লেয়ার হয়ে গেছে। আমি এটাকে টেনে নিচের দিকে আনি, তাহলে দেখতে পারবো সবার নিচে কি সাদা কালার, তার উপরে কি পাপায়া কার্টুন, তার উপরে জেরি। আমি এটার নাম দুইবার ক্লিক করলেই নাম দিয়ে সেভ করে নেব। এতে হচ্ছে কি যে আমি অনেক সময় বুঝতে পারবো যে আসলে আমি কোনটা সরাচ্ছি, কোনটা কার নিচে রাখছি। একটু মজার জিনিস দেখেন, যখন আমি জেরিকে এখানে সিলেকশন করে, এটার উপরে সিলেকশন করে আমি যখন এখানে নিয়ে আসছি, তখন পাপায়া ঢাকায় পড়ে, মানে ঢাকা পড়ে যাচ্ছে। কেন পড়ছে? যেমন আমি জামা পরে আছি, জামার যে অংশ থাকবে সেই অংশই তো ঢাকা পড়বে, রাইট? তো এটাকেই বলা হয় লেয়ার। লেয়ারের আমি যদি আরেকটা কার্টুন আনি, ধরলাম আমি আবার মধ্যেখানে ক্লিক করলাম, মিকি মাউসকে নিয়ে আসলাম, মিকি মাউস নিয়ে আসার পর মিকি মাউসকে টানলাম, তাহলে এখানে কি হলো, আরেকটা লেয়ার চলে আসলো। খুব কঠিন লাগছে, আমি জানি না, আমার বোঝানোর সিস্টেম হয়তো ভুল হতে পারে। আমি চাচ্ছি যে একটু ফান করে করে একটু আস্তে আস্তে যাই। আমরা প্রথম ক্লাসটাকে আসলে এনজয় করি, দেন আমরা নেক্সট ক্লাস থেকে সিরিয়াস চলে যাব, তখন প্রজেক্ট দিয়ে দেব। ওকে, তো আমরা এখন কি করব, এটার নেমটা চেঞ্জ করব। কি করে করতে হবে, দুইবার ক্লিক করি, দুইবার ক্লিক করে আমরা করি কি, এখানে লিখি মিকি, জাস্ট। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমি যদি জেরিকে এখান থেকে সিলেকশন করে এখান থেকে এইভাবে সরাই, তাহলে সরে যাচ্ছে, কিন্তু এখানে ঢাকা পড়ে যাচ্ছে। তাহলে এটা দেখানোর জন্য আমাকে কি করতে হবে, লেয়ার ওপেন। গুড, জাস্ট। আমি মনে হচ্ছে আমি অনেক ভালো টিচার। আমি তো বিশ্বাসই করতে পারিনি যে আমি এগুলো শেখাতে পারবো। ওকে, চলে আসলো। তাহলে লেয়ার জিনিসটা হচ্ছে এরকমই, যখনই আমি কোনো ডিজাইন করব, আমার একটা ডিজাইনের উপরে আরেকটা ডিজাইন চলে আসছে, তো আমাকে ওইভাবে গুছিয়ে করতে হবে। তা আমি একটা কাজ করি, আমি মিকিকে রাখবো না, ডিলেট করে দেব। ওকে, মিকিকে ডিলেট করে দিলাম। তাহলে এখানে একটা ডিলেট অপশন আছে, ডিলেট না, ডিলেট করার আগে আরেকটা কাজ করি, এখন মিকি থাকুক, মিকির চোখ বন্ধ করে দিলাম। তাহলে কি হলো, মিকি ঢাকা পড়ে গেল। ও যে আছেই আমাদের এখানে, আমরা জানি না। আমাদের ডিজাইনের মধ্যে মিকি আছে ঠিকই, কিন্তু মিকিকে আমরা ডিজাইনে শো করছি না। তা অনেক সময় হয় না যে একটা ডিজাইন করতে গেছি, একটা জিনিস আমাদের হয়তো ওই সময় দরকার নাও হতে পারে, আমরা ওইটাকে ঢাকা দিয়ে রাখলাম। আচ্ছা ঠিক আছে, কিন্তু জেরিটা একটু ছোট লাগছে, আমি চাচ্ছি না জেরিটা এদিকে ঘুরে থাকবে। ওকে, মুখটা ওদিক হয়ে আছে, আর আমার ডিজাইনটা এমন হওয়া দরকার, পাপা এদিকে আছে আর মধ্যেখানে একটা স্লোগান থাকলো, যে একটা টেক্সট দেব আর জেরি এদিক দিয়ে তাকিয়ে আছে, এরকমই একটা কনসেপ্ট চিন্তা করি। তো জেরিকে আমাকে ঘোরাতে হবে। কিভাবে ঘোরাবো? ঘোরানোর জন্য আমাকে যেটা করতে হবে, কন্ট্রোল প্লাস টি চাপ দিতে হবে। সেটা হচ্ছে ট্রান্সফার বোঝায়, বা এটাকে আমি ইমেজে গিয়ে এডিটে যখন আমি যাব, এখান থেকে একটা অপশন আছে ট্রান্সফরমার, তো এখানে যখন ক্লিক করব এইটা চলে আসবে। কিন্তু আমি ওইভাবে যাওয়ার দরকার নেই, আমি কন্ট্রোল টি চাপলাম, দেখেন একটা সিলেকশন বক্স আসছে। আমি চাইলে এটাকে বড় করতে পারবো। কিভাবে বড় করবো জানেন? আমি কিন্তু এইভাবে বড় করতে পারবো না, এইভাবে বড় করলে চ্যাপটা ছোট হয়ে যাবে। আমি যখন বড় করব, আমি বড় করার সময় অবশ্যই শিফট চাপ দেব, অবশ্যই, এবং যে কোনো একটা মাথা চাপ দিয়ে ধরে টানবে, তাহলে সমান রেশিওতে বড় হবে, সমান রেশিওতে ছোট হবে। এতটুকু তো বুঝলাম। এবার আমি ওকে বড় করে ফেললাম, বড় করে নিচে রাখলাম, এতটুকু ঠিক আছে আমার জন্য। এবার হচ্ছে আমাকে ঘোরাতে হবে। আমার কিন্তু সিলেকশনেই আছে, এই যে সিলেকশন দেখছেন না, যে একটা পয়েন্ট পয়েন্ট দেওয়া, এটা কিভাবে আনছি বলেন তো? কন্ট্রোল প্লাস টি। এবার আমি করব কি, এখানে রাইট বাটন ক্লিক করব এবং এটাকে হরিজন্টাল করে দেব। হরিজন্টাল হচ্ছে ঘুরে যাবে, দেখেন। তো খুব কঠিন, ঘুরানো মতো আমরা শিখে গেছি। এবার কিছু না, এটাকে নিচে রাখি। কোনটা ঘোরানোর শর্টকাট হচ্ছে, আপনাকে প্রথমে কন্ট্রোল টি চেপে এটাকে সিলেকশন করতে হবে, ট্রান্সফার, তারপর আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন, করার পরে এই যে নিচে এখানে ফাইল হরিজন্টাল বলে একটা জিনিস আছে। এটার কোনো শর্টকাট নাই, এটা আপনাকে ম্যানুয়ালি করতে হবে। হ্যাঁ, প্রতিটা জিনিসের কিওয়ার্ড আপনার পাশাপাশি এখানে আছে। আপনি যখন এখানে যাবেন দেখবেন যে এখানে প্রতিটা শর্টকাট আপনার দেওয়া আছে। কন্ট্রোল প্লাস চাপ এন দিলে আপনার ডাইরেক্ট
নতুন পেজ চলে আসবে, কন্ট্রোল ও চাপ দিলে ওপেন ফোল্ডার চলে আসবে। তো এগুলো আস্তে আস্তে আপনি যখন কাজ করবেন না আপনার চলে আসবে। তো এই জিনিসটাকে আপনি লিখে রাখতে পারেন, বা এটা লেখারও দরকার নাই, কারণ আমরা তো টিউটোরিয়ালে করছি, আমরা মুখ দিয়ে যেহেতু বলছি, তখনই আপনি যদি চান বাসায় ধীরে শিখতে পারেন, কারণ এখন লিখতে যাবেন পরে একটা জিনিস মিসিং হয়ে যাবে। সো এখন না লিখে এখন জাস্ট আপনার কোশ্চেনটা লিখেন যে আচ্ছা এটা পারলাম না, একটু পরে আমি এটাকে কোশ্চেন করবো। এতটুকু তো ক্লিয়ার? ওকে, সো আমি এটাকে ওপর নিচেও নামাতে পারছি। একটা জিনিস হচ্ছে এখানে যখন আমি মুভ টুল সিলেকশন করেছি, এখানে মুভ টুলের অনেকগুলো অপশন দেখা দিয়েছে। দেখছেন যে এখানে একটা সিলেকশন, এখানে এটা এটা কি কাজ করে, এটা অটো সিলেকশন কাজ করে। যখনই আমি যেই লেয়ারের উপরে রাখবো সেই লেয়ারকেই সিলেক্ট করছে। কিন্তু যদি আমি এটাকে বাদ দিয়ে দিই, এবার আমি চাচ্ছি এইটার উপরে ঘোরাবো, তখন কিন্তু ঘুরবে না। কেন ঘুরবে না জানেন? কারণ হচ্ছে এখানে পাপায়া কার্টুন শো করা। আমাকে যদি এটা ঘোরাতে হয় তাহলে জেরির উপরে ক্লিক করে তারপরে ঘোরাতে হবে। আর যদি আমি এখানে অটো সিলেকশন দিয়ে রাখি, আমি যেটার উপরেই করব সেটা আমি সরাতে পারছি, সেটা অটোমেটিকলি সিলেকশন হবে। অনেক পরিস্থিতিতে দেখা যায় যে অনেক ফাইল হয়েছে, আপনি তখন অটোটাকে বন্ধ করে রাখতে হবে আপনাকে তাড়াতাড়ি বের করার জন্য। আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আপনি অটো দিয়ে অনেক সুবিধাও বের করে নিয়ে আসতে পারছেন। এটা কাজ করার ক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে, এটা আস্তে আস্তে চলে আসবে, এটা নিয়ে চিন্তার কোনো কারণে। এখন তাহলে পাপায় এদিক গেল, জেরি এদিক আসলো, মধ্যেখানে আমি একটা টেক্সট দেবো, তাহলে এখানে এটা হচ্ছে টেক্সট টুল। আমি ক্লিক করলাম, কি টেক্সট লেখা যায় একটা নাম বলেন, আপনারাই বলেন। আচ্ছা যাই হোক, ওয়েলকাম আওয়ার এনএসডি। আচ্ছা কাজ করি, ডিআইটি এনএস। ওকে, সো এইটা হচ্ছে ধরেন আমি লিখলাম, এইটা টাইপ তো করতে পারলাম, খালি সিলেকশন করব, এভাবে ক্লিক করলেই হয়ে যাচ্ছে। হওয়ার পরে আমার কিন্তু এটা ফাইল, এখানে আমি লিখলাম। আচ্ছা আমি আরেকবার কেটে দিই। এই দেখেন এখানে যখন আমি লেয়ার লিখেছি এখানে কিন্তু লেয়ার ফাইল চলে এসছে, রাইট? আমরা যাই করতেছি এখানে, আমরা আমাদের মানে ড্রয়িং এর মধ্যে যা করব সব স্টেপ স্টেপ উঠে আসবে। কেটে দিলাম, আমি এটাকে ডিলিট করে দিলাম। নর্মালি ডিলিট বাটন চাপ দিলেই আপনার ডিলিট হয়ে যায়, ওইখানে গিয়ে ডিলিট করার কোনো দরকার নেই, আপনি শর্টকাটলি এটাকে ইউজ করতে পারবেন। তো আমি আবার এটাকে ডিলিট করে দিই, কপি করে রাখি, টেক্সটটা লিখতে অনেক কষ্ট লাগে আমার। ঠিক আছে, ডিলিট করে দিই, সিলেকশন করলাম, ডিলিট। আমি আবার গেলাম টেক্সটে, এখানে চাপ দিলাম, আমার একটা টেক্সট লেখার জন্য একটা লাফাচ্ছে, এটাকে কি বলে? আচ্ছা আচ্ছা যাও। এখন আমি করলাম কি, লিখলাম, ধরেন আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, চলে এসছে। এন্টার সিলেকশন করলাম। আমি চাইলে এখান থেকে কিন্তু যখন আমি টাইপ টুল টিপ দিচ্ছি তখন কিন্তু আমার এখানে ফ্রন্টের নাম বলছে যে আমি কোন ফ্রন্ট দেব, সে আমাকে হেল্প করছে। আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে এই ধরনের একটা ফন্ট দেব, কিন্তু ফন্ট নিচ্ছে না, এটাকে সিলেকশন করে নিতে হবে, তারপরে এইভাবে সিলেকশন করে তারপরে এটাকে একটু বড় করতে চাই, বড় করলাম। এতটুকু তো সোজা, এটা তো সবাই আমরা জানি যে বড় করা যায়। এটাকে কালার চেঞ্জ করতে হবে, কালারও চেঞ্জ করলাম, লাল দিয়ে দিই, অরেঞ্জ দিয়ে, আমার কাছে ভালো লাগে অরেঞ্জ কালার। ওকে, এবার মুভ টুলে এসে সিলেকশন করব, জাস্ট এটাকে একটা ক্লিক করব, তাহলে ওই সিলেকশনটা বন্ধ হয়ে যাবে। এখন এটা তো হলো, আমি যদি চিন্তা করি যে না আমার টেক্সট নিয়ে অনেক পণ্ডিতগিরি করতে হবে, টেক্সটটা ডিআইটি ইনস্টিটিউট একটু বড় হবে, মোটা হবে, আর ওয়েলকাম আওয়ারটা একটু ছোট হবে, কিচ্ছু করতে হবে না। আপনাকে উইন্ডোতে যেতে হবে, গিয়ে আপনি করবেন কি, এখান থেকে টাইপ টুলের একটা অপশন আছে, আমি ক্যারেক্টার, হ্যাঁ ক্যারেক্টার, এখানে চলে আসলো আপনার ক্যারেক্টারের পুরা ইতিহাস, কোনটা কিভাবে করতেছে। আপনি চাচ্ছেন ডিআইটি ইনস্টিটিউটকে নিচে দেবেন, তাহলে একটা কাজ করি, আমি কপি করে নিই, কাট করে নিই। কাট তো কিভাবে করে, কন্ট্রোল এক্স, সবাই জানি আমরা, এইগুলা নর্মাল জিনিস, খালি এখানে যতটুকু আমরা ডিজাইনের জন্য এক্সপেরিমেন্ট করব এটাই। তারপর আবার টিপ দিলাম, আবার নিলাম, এবার নিয়ে আমি করলাম কি, এই লেখাটাকে একটু বড় করে দিই, বড় হয়ে গেল। এইটাকে আবার আমি জেরিকে একটু ছোট করে দিই, এইটা আমি কেটে দিলাম, এটা এমনি সামনে এসে ডিস্টার্ব করছে।
আমি এখানে যখন সিলেকশন করব আমি এখান থেকে আমার টেক্সটের ধরন দেখতে পারবো যে আমার কোন ধরনের ভালো লাগছে। এইভাবে করে সিলেকশন করে নিতে পারো। আমি যদি চিন্তা করি যে আমি এইটা আরো মোটা করব, তাহলে এগুলো আসলে মানে টাইপোগ্রাফি এগুলো পরে আসবে, কিন্তু আমি আসলে লেয়ারটা আপনাদেরকে বোঝাতে যাচ্ছিলাম। লেয়ার তো আপনারা বুঝছেন নাকি? টাইপোগ্রাফি জিনিসগুলো আসলে পরে আসবে, কিন্তু আপনাদের যে কাজ হবে আপনারা বাসায় গিয়ে এতটুকুই করেন, বিভিন্ন কার্টুন নামিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডে বসান, বসিয়ে প্র্যাকটিস করেন, তেয়ানা হ্যাচড়া করেন, এইভাবে ফাইল ক্লোজ করেন। তারপরে যাবেন হচ্ছে সব করার পরে যখন এইসব করে ফেলবেন এবার সেভ করবেন। কিভাবে সেভ করবেন? আমরা কি জেপিজি ফাইল সম্বন্ধে আইডিয়া আছে? জেপিজি হচ্ছে আমরা এই যে কাজটা করতেছি, আমরা যখন ক্লায়েন্টকে দেখাবো তখন আমাদেরকে এই মেইন ফাইল কিন্তু আমরা দেব না, আমরা তাকে প্রেজেন্টেশন করে একটা জেপিজিতে একটা শর্ট দেব যে দেখো এটা সব ঠিক আছে কিনা, এটা ভালো হয়েছে কিনা। তো তখন আমরা কি করব, ফাইল সেভ অ্যাজ, আমি এখানে লিখে দিলাম ব্যানার ডিজাইন, এই জায়গায় গিয়ে আমি আমার জেপিজি দিয়ে দেব, ইয়েস, এন্ড দেন সেভ। এবারে আমি একটু ওপেন করে দেখি, আমার এখান থেকে আসলে ওপেন করছিলাম, এখান থেকে না করে আপনাদেরকে সরলভাবে বুঝাই। আমাদের যেখানে ফাইল আছে ব্যাচ নাম্বার 1-এ গিয়ে আমি সেভ করেছি। আসলে এই যে ডিজাইনটা এমনি দেখা যাচ্ছে, সেভ হয়ে গেল জেপিজিতে। কিন্তু আমাদের অনেক সিচুয়েশনে এই ফাইলটাকে মেইন ফাইলটা হিসাবে সেভ করে রাখতে হবে, সেটাকে বলা হয় পিএসডি ফাইল বা সোর্স ফাইল। এখন দেখা যাচ্ছে যে আপনি অনেক সুন্দর ডিজাইন করে দিয়েছেন, অনেক কষ্ট করেছেন, অনেক ডিজাইনে অনেক লেয়ার নিয়েছেন, অনেক কিছু নিয়েছেন, কিন্তু ক্লায়েন্ট এখন বললো যে না আমার এটা ভালো লাগেনি, তুমি ওই জায়গায় এই জিনিসটা বাদ দাও, আপনাকে আবার করতে হবে না। তো আপনি সেটা না করে কি করবেন, আপনি সেই ফাইলটাকে আবার যাবেন, একইভাবে দুইভাবে সেভ করবেন, সেভ অ্যাজ, এখানে গিয়ে ফটোশপ পিএসডি ফাইল এটাকে ক্লিক করে রেখে দেবেন এবং এটা ওকে দিয়ে দেবেন, তারপর এটা ক্লোজ করে দেন, সব ক্লোজ করে দেন। ক্লায়েন্টকে সব জেপিজি একটা শর্ট দেন, দেওয়ার পরে ক্লায়েন্ট মনে করেন আমাকে আপনি টাস্ক অ্যাসাইন করছেন, এবারে আপনার কাছে এরকম একটা শর্ট থাকলো আর পাশে এরকম একটা পিএসডি ফাইল থাকবে। ক্লায়েন্ট বললো আরে পিএসডি ফাইলে তুমি একটা কাজ করো, এখানে যে তুমি অরেঞ্জ কালার দিয়েছো সেই অরেঞ্জ কালার আমার ভালো লাগছে না, তুমি সেখানে ব্ল্যাক কালার দাও। তা আপনি কিছু করতে হবে না, আপনি এখান থেকে ফাইলটাকে কোথায় আছে সেটা খুঁজে বের করবেন, লোকেশন তো আমরা বের করতে পারি, রাইট? তারপর করার পরে আপনি করবেন কি, আচ্ছা এখানে অরেঞ্জ কালার ভালো লাগছে না, ক্লায়েন্ট আমাকে বলেছে ব্ল্যাক কালার করে দিতে, আমি ব্ল্যাক কালার করে দিলাম। ওকে, তাহলে এবার আমি আবার জেপিজিতে সেভ করে আবার ক্লায়েন্টকে দিলাম। সো এটা হচ্ছে লেয়ার সেভ করা। এবারে আসি আমরা অনেক সময় ডিজাইন করতে যাই একটু বড় করে দেখতে হয়। এখন বড় কিভাবে করব? খুব ইজি, কন্ট্রোল প্লাস চাপ দেন, বড় হয়ে যাচ্ছে, কন্ট্রোল মাইনাস ছোট হয়ে যাচ্ছে, কন্ট্রোল প্লাস বড়, কন্ট্রোল মাইনাস ছোট। এটা আমরা অনেকেই জানি, সহজ। এবারে দেখা যাচ্ছে যে এই ডিজাইনটা করতে যাচ্ছেন অনেক বড় করে, আপনার ডিজাইন বানাতে হতে পারে অনেক ডিজাইন বড় করে। এখন এখানের আপনার ওই মুখটা ঢাকা পড়ে গেছে, এখন মুখটাকে দেখবেন কি করে? এটাকে ইউজ করতে হবে হ্যান্ড টুল। এই যে এখানে একটা হ্যান্ড টুল আছে, আপনি এটাকে ক্লিক করেন, এভাবে টেনে এনে সরাতে পারবেন, ঠিক আছে? যদি মনে করেন যে অত কষ্ট করে যাওয়ার দরকার নেই, আরো শর্টকাট বলেন, স্পেস বার চাপ দেন, ধরে রাখেন, হাত অটোমেটিক চলে আসবে। ধরেন আমি মুভ টুলে সিলেকশন করা আছে, ঠিক আছে, আমি এখন চাচ্ছি যে হঠাৎ করে আমি এই ছবিটা সরাতে হবে, আমাকে এখান থেকে আমি দেখতে পাচ্ছি না, স্পেস বাটন চাপ দেন, সরে যাবে, সহজ। ওকে, সরার পরে দেখতেছেন যে আবার ছোট করতে দরকার হচ্ছে, ছোট করে ফেললাম। তাহলে কি কি শিখলাম? আমাকে সরানোর জন্য স্পেস বার দিয়ে আমি এটা সরাতে পারছি। অনেক সময় দেখবেন যে আপনার এটা সরবে না, ধরেন এটা সরবে না, এখানে একটা সিস্টেম আছে যেটাকে ফুল স্ক্রিন মোড বলে, ওইটা আমি আপনাকে বুঝাচ্ছি না। খালি যখন দেখবেন যে সরছে না তখন একটা কাজ করবেন, এফ চাপ দেবেন, ফুল ফ্রেম চলে আসবে, আবার এফ চাপ দেবেন, যতক্ষণ না পর্যন্ত আপনার মন মতো শান্তি না হয় ততক্ষণ পর্যন্ত এফ চাপ দিতে থাকবেন। আমি আপনাদেরকে একেবারে টেকনিক্যাল রুলস বুঝাবো না, আমি চাচ্ছি যে এটা একটু মজা করতে করতে আমরা বুঝি, যেগুলো আমাদের জন্য মাথায় ঢুকে যাবে। আমি যদি আপনাকে বলি ফ্রেম কি জিনিস, আর্ট ফ্রেম, হ্যান্ড, যাও আমার
সরি, অনেক কিছু এইভাবে বুঝালে আপনার মাথায় ধরবে না। আমরা ইজি ওয়েতে যাই, যেটা আমাদের মজা করতে করতে আমরা এক্সপেরিমেন্ট করব, যে একটা পেজের সাইজ নেব, করব। তারপর নেক্সট ক্লাস থেকে আমরা যখন ফটোশপ এটা খোলা শিখে যাব, সেটআপ করা শিখে যাব, তখন দেখবেন আপনার কাছে সব ইজি মনে হবে। নেক্সট ক্লাসটাকে আমরা মানে মেইন ক্লাস হিসাবে ধরছি। এটা আমরা আসলে ওপেন করতে হয় কি করে, সেটআপ করতে হয় কি করে, ফেজটা কি রকম দেখতে, এই জিনিসগুলোকে আমরা বুঝে নিচ্ছি। ওকে, জাস্ট এটা হচ্ছে আপনার কাজ। সেভ করতে গেলে কি করতে হবে? সংক্ষিপ্ত রূপ হচ্ছে কন্ট্রোল শিফট প্লাস কন্ট্রোল টিপ দিলে আপনার সেভ অ্যাজ হয়। এখন সেভ অ্যাজ আর সেভ এর মধ্যে তফাৎ তো কারোর জানা আছে নাকি? এটা আর আমি বললাম না, দুই বইতে আছে। সেভ করা আছে, খালি কন্ট্রোল এস টিপ দেন, সেভ হয়ে যাচ্ছে। ওকে, আর কি বুঝাবো? আচ্ছা, আর কি বুঝাবো, দাঁড়ান আমি একটু কোর্স মডিউল দেখিনি। আমি আসলে অত ভালো টিচার না, কিন্তু চেষ্টা করছি আপনাদের দিয়ে আস্তে আস্তে এক্সপার্ট হওয়ার। কারণ আমার আসলে ডিজাইন করতে ভালো লাগে, কিন্তু বোঝানোটা অনেক কঠিন ব্যাপার একটা। কারণ মানুষের ভাষা। ওকে, আচ্ছা, আমরা তো ছবি খুলতে শিখেছি, ঠিক না? আচ্ছা, মোটামুটি আমরা অ্যারাউন্ডে যা যা থাকে একটু একটু সম্বন্ধে নলেজ জানি। জুম করা শিখেছি, ওকে, ইমেজ সাইজ, রাইট, আর হচ্ছে লেয়ার তো শিখেছি। সেভ করতে হয় কি শিখেছি। ইমেজ সাইজটা কি, এটা কিন্তু আমরা প্রথমে শিখেছিলাম, যে একটা ইমেজকে আমরা পেজ যখন নেব সাইজ করব। কিন্তু এখন ধরেন আপনি এখন পেজ খুলে ফেলেছেন, আপনার করা হয়ে গেছে, আপনি ভুলেও গেছেন যে আপনার ইমেজের সাইজ কি। হতে পারে, আমি তো সবসময় মনে রাখবো তা না। তখন এটাকে দুইভাবে আপনি ইমেজ সাইজ দেখতে পাবেন। এক হচ্ছে ইমেজে গেলে ইমেজ সাইজ যখন আপনি ক্লিক করবেন, বা অল্ট্রা কন্ট্রোল আই যখন চাপ দেবেন, তখন আপনার কাছে বলে দেবে যে আপনার পেজের সাইজটা। আমরা পেজের সাইজ নিয়েছিলাম 8 ইঞ্চি বাই 5 ইঞ্চি, রাইট। আমরা সাইজও অনেক সময় দেখে নেব। বা যদি মনে করেন এত কষ্ট করার দরকার নেই, এখানে যাব ওখানে যাব, কিচ্ছু করতে লাগবে না, এইভাবে ধরবেন, ধরে এইভাবে রাইট বাটন ক্লিক করেন, ইমেজ সাইজে চলে যান, দেখতে পারবেন। হ্যাঁ, রিসাইজ করতে চাইলেও রিসাইজ করতে পারবা। ছোট করে দাও 4, তখন রেশিও অনুপাতে এখানে একটা রেশিও আছে। এগুলো আসলে আমি একটু পরে আসতে যাচ্ছিলাম, কারণ এগুলা সহজ এগুলো আমরা আগে একটু ঘাটাচড়া করে নিই। তাহলে কিভাবে কমাতে হয়, ক্যানভাস সাইজ আবার অনেক সময় দেখা যায় আমাদের বড় করতে হয়, এগুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আস্তে আস্তে চলে আসবে। কিন্তু এই ক্লাসে আসলে আমরা চাচ্ছি কি, যে সিম্পল আসলে কিভাবে খুলতে হয় একটু কনফিডেন্ট হই। আর অনেক বড় হয়ে গেছে, আমার মনে হয় এখানেই আমরা আজকে শেষ করি। এতটুকু তো বোঝা গেছে নাকি?